আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন টুটুল শেখ। ওনার বাড়ি মেহেরপুর জেলায়, আর ঘটনাটি ঘটেছিল যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের একটি গ্রামে। আর এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা ছিল। আর পুকুরটি যেহেতু একজন প্রভাবশালী লোকের, এই কারণে ওই পুকুরের মালিকের নামটি উনি উল্লেখ করেননি। এটি 2022 সালের আগস্ট মাসের ঘটনা, যার ঘটনা উনি ছিলেন এই টুটুল ভাইয়ের ওয়াইফের চাচাতো ভাই। উনি 17 আগস্ট 2022 খ্রিস্টাব্দ তারিখে মারা যান। ঘটনাটি ঘটে গেছে একটি মাছের ঘেরকে কেন্দ্র করে। আর যিনি মারা গিয়েছিলেন তার নাম ছিল রাশেদ। এই যে ঘের, এই ঘেরটি ছিল কয়েক শত বিঘা জুড়ে। ঘেরটি যে জমিতে ছিল তার 3 সাইডে কিন্তু কোনো গ্রাম ছিল না, শত শত বিঘা জুড়ে খালি মাঠ আর মাঠ। এই ঘেরটির একটি বদনাম ছিল যে ওইখানে কোনো পাহারাদার নাকি বেশি দিন থাকতো না, কিছুদিন কাজ করত আবার চলে যেত। কেন চাকরি ছেড়ে দিত তার কারণও কাউকে বলতো না। ঘেরটি নিয়ে ওই এলাকাতে লোকমুখে অনেক কথা প্রচলিত ছিল। যেহেতু কোনো লোক ওইখানে বেশি দিন থাকতো না, এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আর কোনো লোকই পাওয়া যাচ্ছিল না ঘের পাহারা দেওয়ার জন্য। তাই বাইরে থেকে লোক নিয়ে এসে ঘের পাহারা দেওয়ার চিন্তা করে। কিন্তু তবুও পাহারাদাররা 1-2-3 দিন সর্বোচ্চ, এর বেশি দিন থাকে না। কিন্তু ঘের তো পাহারা দিতে হবে, তাই না? তাই ঘেরের মালিক ভাবলেন টাকা বাড়িয়ে দিয়ে নিশ্চয়ই লোক পাওয়া যাবে। আর এই সুযোগটাই নেয় এই টুটুল ভাইয়ের ওই ভাই এবং তার এক বন্ধু। ওই ভাইয়ের নাম রাশেদ ভাই। তো উনি এবং ওনার এক বন্ধু মোট 2 জন গত 12 আগস্ট 2022 সাল থেকে মাছের ঘের পাহারা দেওয়া শুরু করে, যাতে মাছ চুরি না হয়ে যায় কিংবা শেয়াল বা অন্য কোনো কিছু এসে মাছ খেতে না পারে। এই জন্য তারা ঘেরের 4 সাইড দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এবং টর্চ নিয়ে পাহারা দিচ্ছিল। বলে রাখা ভালো, ঘেরের রাস্তার 2 সাইড দিয়ে কিন্তু বিভিন্ন গাছ লাগানো ছিল। প্রথম দিন তারা যখন পাহারা দিচ্ছিল তখন রাত 2টো কি 2:30 বাজে। ওই সময় তারা খেয়াল করে যে রাস্তার যে ঢাল পুকুরের দিকে নেমে গেছে, সেই ঢালের উপর আধা খাওয়া মাছ পড়ে আছে কয়েকটা। মাছের শরীরে কিন্তু তখনও তাজা রক্ত লেগেছিল। তারা তো দেখে পুরোই অবাক। তারপর ভাবে হয়তোবা শিয়াল বা অন্য কোনো প্রাণী এই কাজ করেছে। এইভাবে তারা আবার টহল দেওয়া শুরু করে। কিন্তু কয়েক গজ এগিয়ে গিয়ে দেখে সেই আধা খাওয়া মাছ আবারও পড়ে আছে এবং সেই মাছ দিয়ে একইভাবে টাটকা রক্ত ঝরছে। মনে হচ্ছে এইমাত্র কোনো প্রাণী খেয়ে ওখান থেকে সরে পড়েছে, কিন্তু তার খাওয়া এখনো হয়নি। এবারে তারা একই চিন্তা করে সামনে এগোতে থাকে যে কোনো শিয়াল বা অন্য কোনো কিছু এই কাজ করেছে। কিন্তু আরো সামনে এগোতে দেখে একই ঘটনা। এইভাবে যদি মাছ মারা যেতে থাকে তাহলে তো তাদের চাকরি চলে যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা দুজনই আলাদা আলাদা ভাবে টহল দেবে। এবং ওই সময় তারা আলাদা আলাদা ভাবে টহল দেওয়া শুরু করে, একসাথে টহল দিচ্ছিল না। এভাবে তারা প্রথম দিন টহল দেওয়া শেষ করে। পরের দিন তারা সন্ধ্যার আগের দিকে যখন টহল দিতে আসে, তারা ভাবতে থাকে গত রাতের যে ঘটনা, মানে মাছ খাওয়ার যে ঘটনাটা, এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো ঘেরের মালিক তাদেরকে বকাঝকা করবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, তাদেরকে মালিক কিছুই না বলে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মালিক বাড়িতে চলে যায়। মালিক এমন ভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। যাই হোক, তারা তাদের দায়িত্ব বুঝে নিয়ে আগের দিনের মতো আলাদা আলাদা ভাবে টহল দেওয়া শুরু করে। রাত 12টা কি 12:30 এমন একটা সময় তারা তাদের বাসার থেকে নিয়ে আসা খাবার পুকুরের সাইডে একটা মাচাইয়ে বসে, মাচাই বলতে ওই যে বাসায় তৈরি একটা ধরনের চৌকি বিশেষ আর কি, তো ওখানে বসে একসাথে খাচ্ছিল। এমন সময় তারা খেয়াল করে ঘেরের এক সাইডে, মানে তারা যেখানে বসে খাবার খাচ্ছিল সেখান থেকে 30 থেকে 40 গজ দূরে পানির ভেতরে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বুদবুদি উঠছে।
এমন ভাবে বুদবুদি উঠছে যে পানি প্রায় 10 থেকে 15 ফিট উপরে উঠে যাচ্ছে। তারা হঠাৎ এটা দেখে ভয় পেয়ে যায়। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট চলার পরে আবার হঠাৎ করে সবকিছু ঠান্ডা নিশ্চুপ হয়ে যায়। মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। পানি কিন্তু তখনও ঢেউ খেলছিল, মানে একটু আগে তারা যেটা দেখেছে তারা কিন্তু ঠিকই দেখেছে, ভুল কিছু কিন্তু দেখে নাই। আর দুজন একসাথে কিভাবে ভুল দেখতে পারে? যাই হোক, রাশেদ ভাই তার বন্ধুকে বলে যে পানিতে হয়তো বা গ্যাসের কারণে এমনটা হতেই পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই, তাড়াতাড়ি তুই খেয়ে নে, এটা বলে তার বন্ধুকে। আর যদি তাড়াতাড়ি না খেয়েই, তাহলে তো গত রাতের মতো আজও শিয়াল এসে মাছ খাবে। আর মালিক যদি বুঝতে পারে, গত দিনটা হয়তো বা বোঝে নাই, কিন্তু আজকে যদি বুঝতে পারে তখন হয়তো চাকরি থাকবে না। আর গতদিন মালিক বুঝলেও হয়তো বা কিছু বলে নাই আমাদেরকে। আর এখানে সারা মাস কাজ করে যে টাকা উপার্জন করি, তা যদি অন্য জায়গায় সারা মাসও কাজ করা যায়, তার অর্ধেকও জুটবে না। নে নে তাড়াতাড়ি খা, এটা বলে রাশেদ ভাই তার বন্ধুকে। তারা তাদের মতো করে রাতের খাবার শেষ করে যখন পাহাড় দিতে যায়, তারা লক্ষ্য করে আগের দিনের মতো মাছ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে মাছগুলো কিছুক্ষণ আগে কেউ ফেলে রেখে চলে গেছে। তারা ভাবতে থাকে, আমরা আজ এত ভালো করে আলাদা আলাদা টহল দিয়েও মাছ এই কে কিভাবে খাচ্ছে তা দেখতে পেলাম না। সেদিনের মতো তারা ডিউটি শেষ করে বাড়ি ফেরত যায়। পরের দিন সকালে তারা ঘেরে আসে আধা খাওয়া পড়ে থাকা যে মাছগুলো, সেগুলো দেখবে বলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সকালবেলায় সেখানে কোনো মাছ পড়ে ছিল না। তারা দিনের বেলায় পাহারা দেওয়ার জন্য যে পাহারাদার ছিল তাদেরকে মাছের বিষয়ে জিজ্ঞেস করে তারা বলে, না তো, পুকুরের ধারে তো কোনো মাছ পড়ে ছিল না। রাশেদ ভাই তার বন্ধু তো অবাক হয়ে যায়। তারা সেদিনের মতো বাড়ি চলে আসে। অন্য দিনের মতো সন্ধ্যাবেলায় রাশেদ ভাই এবং তার বন্ধু ওই ঘেরে যায় পাহারা দিতে। সন্ধ্যা থেকে তারা ভালোভাবে পাহারা দিচ্ছিল। এই সময়ের ভিতরে তারা অস্বাভাবিক কিছুই দেখেনি। রাত 12টা কি 12:30টার দিকে রাশেদ ভাই এবং তার বন্ধু যখন আবার ওই মাচায় বসে খাবার খাচ্ছিল, তখন তারা দেখে সেই আগের দিনের মতো ঘেরের দক্ষিণ সাইডের পানিতে বুদবুদি উঠছে। মনে হচ্ছে পানিগুলোকে 10 থেকে 12 ফুট উপরে কোনো বড় মোটর দিয়ে উপরের দিকে ছুড়ে দিচ্ছে। রাশেদ ভাই ও তার বন্ধু তো এটা দেখে ভয় পেয়ে যায়। তো এই ভাইয়ের বন্ধু রাশেদ ভাইকে বলে যে কাল না হয় গ্যাসের কারণে এমনটা হয়েছিল, কিন্তু প্রতিদিন একই সময় এভাবে পানি উঠবে এটা তো হতে পারে না। আর তাছাড়া আমি অন্য পাহারাদারদের সাথে কথা বলেছি, তারা বলেছে দিনের বেলায় কখনো এমন ভাবে পানি উপরে উঠতে তারা দেখেনি। তাছাড়া গ্যাসের কারণে পানি বুদবুদ উঠতে পারে, কিন্তু এভাবে এত উচ্চতায় তো পানি ওঠা সম্ভব নয়। রাশেদ ভাই তখন বলে, এই বাদ দে তো, টহলে যা, আজকে আর শিয়ালকে মাছ খেতে দেয়া যাবে না। কিন্তু তখন তারা খাওয়া শেষ করে টহলে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাশেদ ভাই শুনতে পায় ঘেরের অন্য সাইডে তার বন্ধু চিৎকার করে তার দিকে দৌড়ে আসছে। রাশেদ ভাই সেদিকে জলদি করে সাইকেল নিয়ে গিয়ে যায়। তার বন্ধু কাছে আসতেই মনে হচ্ছে সে অনেক ভয় পেয়ে আছে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে, কিরে কি হয়েছে তোর, সাইকেল ফেলে এভাবে দৌড়ে আসলি কেন? তখন তার বন্ধু বলে, আমি যখন সাইকেলে চড়ে আস্তে আস্তে টহল দিচ্ছিলাম, তখন পুকুর থেকে আমার দিকে কিছু একটা কেউ ছুঁড়ে মারলো, যা আমার শরীরে এসে পড়ে। আমি তখন খেয়াল করে দেখি কেউ আধা খাওয়া মাছ আমার দিকে ছুঁড়ে মেরেছে। আমি তখন পুকুরের ধারে তাকাই, আর তখন দেখি মানুষের মতো কিছু একটা আমার দিকে পেছন ফিরে পুকুরের ভেতরে গোড়ালি সমান পানিতে বসে কিছু একটা করছে। সেটা কি জিনিস ভালোভাবে বোঝার জন্য আমি যখন হাতে থাকা টর্চ লাইট সেদিকে জ্বালাই, তখন দেখি একটা শিম্পাঞ্জির মতো প্রাণী আমার দিকে পেছন ফিরে কিছু একটা করছিল। আমি যখন লাইট জ্বালাই, এই লাইট জ্বালানোতে সেই প্রাণীটি আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। তখন দেখি কুকুরের মতো লম্বা মুখওয়ালা প্রাণীটির মুখে একটি মাছ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন আগুনের কোনো টেনিস বল। প্রাণীটি তখন আধা খাওয়া মাছটি আমার দিকে ফু করে ছুঁড়ে দেয়, ওই মুখে থাকা ওই মাছটি, আর ওই প্রাণীটি আমার দিকে ধেয়ে আসতে থাকে। আমি তখনই চিৎকার দিয়ে সাইকেল ফেলেই তোর কাছে ছুটে এসেছি। রাশেদ ভাই তার বন্ধুর ঘটনা শুনে তো হো হো করে হেসে দেয়, বলে চল তো দেখি কোথায় তো সেই শিম্পাঞ্জি। তার বন্ধু তার সাথে যেতে চাচ্ছিল না, খুব ভয় পাচ্ছিল এবং বলছিল, ভাইরে আমি বাড়ি চলে যাচ্ছি, তুইও চল, টাকা পয়সার আমার কোনো দরকার নেই, এই চাকরি করব না।
তখন রাশেদ ভাই তার বন্ধুকে নিয়ে ওই জায়গায় যায় জোর করেই। সেখানে গিয়ে দেখে টর্চ লাইটটা তখনও জ্বলছে, সাইকেলটা পুকুরের সাইডে পড়ে আছে, সেখানে শিম্পাঞ্জির মতো কিছুই নেই। তবে রাশেদ ভাই একটা জিনিস লক্ষ্য করে, সেখানে পুকুরের ধারের রাস্তার উপরে আধা খাওয়া কিছু মাছ তখনও পড়ে আছে। তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে, কই, কিছুতে নেই এখানে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তখন তার বন্ধু বলে, কিছুই যদি না থাকবে তাহলে রাস্তার উপর এমন আধা খাওয়া মাছ কোত্থেকে আসবে বল। তখন রাশেদ ভাই বলল, কিছু না, শিয়াল হয়তো মাছ পানি থেকে ধরে এনে এখানে বসে খেয়েছে। কিন্তু রাশেদ ভাইয়ের বন্ধু কোনোভাবেই তা মানতে পারছিল না। তখন রাশেদ ভাই বলে, আচ্ছা ঠিক আছে, চল আমরা আলাদা আলাদাভাবে আর টহল দিব না, দুজন একসাথে টহল দিব। তখন দুজন সাইকেলে চড়ে একসাথে টহল দিতে থাকে। রাত তখন 2টা কি 2:30। তারা লক্ষ্য করে পানিতে আগের মতো করে উপরের দিকে বুদবুদ উঠছে। তখন তারা ভাবে, আচ্ছা কি হয় আজকে আমরা দেখব। তারা সাইকেল রেখে একটি আম গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল ওই পানির ফোয়ারার দিকে। তখন তারা দেখে যে পুকুরের পানিতে ওই ফোয়ারার আশেপাশে আর অনেক ফোয়ারার সৃষ্টি হয়েছে। পুকুরের এই অবস্থা দেখে তারা দুজনেই মারাত্মক ভয় পেয়ে যায়। তখন তারা লক্ষ্য করে যে প্রতিটি পানির ফোয়ারার উপরে কালো ছোট ছোট অবয়ব এক ফোয়ারার মাথা থেকে অন্য ফোয়ারার মাথায় লাফালাফি করছে। অবয়বগুলো তাদের কাছে আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। দেখে মনে হয় যেন এগুলো কোনো বানরের বাচ্চা। এইভাবে সমস্ত পুকুরে মনে হচ্ছে কোনো মেলা বসেছে। কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত পুকুরে শত শত পানির ফোয়ারা আর কালো অবয়বে ভরে যায়। কোনো কোনো অবয়ব পানির উপর দিয়ে খেলা করে বেড়াচ্ছে, কেউ কেউ পুকুরের পানির উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে তারা পানিতে না, মাটিতে দৌড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণের ভেতর রাশেদ ভাই আর তার বন্ধু খেয়াল করে যে মনে হচ্ছে তারা কোনো বাজারের সাইডে আম গাছের গোড়ায় বসে আছে। যেখানে কিছুক্ষণ আগে পুকুর ছিল সেখানে এখন বিশাল এক খোলা বাজার। চারদিকে মনে হচ্ছে দিনের মতো আলো। সেখানে কেউ কেউ বিভিন্ন পণ্য বিক্রয় করছে আর কেউ কেউ কিনছে। এমন অবস্থায় তারা দুজনেই বেশ অবাক হয়। তখন রাশেদ ভাইয়ের বন্ধু বলে, চল আমরা এখান থেকে চলে যাই। কিন্তু রাশেদ ভাই বলে, আচ্ছা যাবো তো, কিন্তু কোন দিকে যাবি বল, রাস্তাঘাট কিছু চিনতে পারছিস? তখন রাশেদ ভাইয়ের বন্ধু খেয়াল করে, আর সত্যি তো, তারা কোন দিকে যাবে, আশেপাশে কিছুই তো চিনতে পারছে না, সবই তো অচেনা, এ কোথায় চলে আসলো তারা। তখন রাশেদ ভাই বলে, চল আমরা বাজারের ভিতরে গিয়ে দেখি যে বাজারটা বসছে, আসলে এখানে কি। একথা বলেই রাশেদ ভাই আর অপেক্ষা না করে বাজারের ভিতর ঢুকতে যায়। ঠিক তখনই একজন শিম্পাঞ্জির মতো সেই অবয়ব, কিন্তু মাথায় হরিণের মতো ছোট দুটো শিংওয়ালা লোক তাদের দিকে ফিরে তাকায় এবং রাশেদ ভাইয়ের হাত খপ করে ধরে ফেলে। আর ঠিক তখনই রাশেদ ভাইয়ের বন্ধু এই দৃশ্য দেখে ভয়ে পেছন দিকে এলো পাথারি দৌড়াতে থাকে। তিনি নিজেও জানেন না তিনি কোন দিকে দৌড়াচ্ছেন। তার কাছে মনে হচ্ছিল তার পেছনে পেছনে ভয়ঙ্কর কোনো ঝড় তেড়ে আসছে। তিনি এভাবে কতক্ষণ দৌড়িয়েছেন তা উনি নিজেও জানেন না। একসময় তিনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান, এরপর তার আর কিছু মনে নেই। তিনি যখন জ্ঞান ফিরে পান তখন তিনি দেখতে পান তিনি নাভারণ উপজেলার হসপিটালে ভর্তি। তাকে বেনাপোল গেটের এক পাশে ভোরবেলায় কিছু লোক অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে এনে ভর্তি করায়। তখন তার শরীরে প্রচুর ব্যথা জ্বর ছিল। তো তিনি ভাবেন এত দূর উনি কিভাবে এলেন, কারণ বেনাপোল গেট তাদের গ্রাম থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে। এদিকে রাশেদ ভাই ভোর হওয়ার পরে বাড়িতে না ফিরলে তার বাবা কিছুটা চিন্তিত হয়ে পড়েন। ঠিক কিছুক্ষণ পরে খবর আসে রাশেদ ভাই পুকুরের পাশে এক আম গাছের ডালের উপর কাদামাটি মাখা অবস্থায় অজ্ঞান হয়ে ঝুলে আছে। তখন রাশেদ ভাইকে গাছ থেকে নামিয়ে আনা হয়। রাশেদ ভাইয়ের শরীরও প্রচুর জ্বর ছিল। 2 দিন পরে রাশেদ ভাইয়ের জ্ঞান ফেরে, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছিলেন না, শুধু এদিক ওদিক তাকান আর একটি কথায় আওড়াতে থাকে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। এছাড়া উনি আর কিছুই বলতে পারছিলেন না। তাকে গ্রাম্য মসজিদের হুজুর দিয়ে ঝাড়ফুঁক করা হয়, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। এক পর্যায়ে রাশেদ ভাইকে যশোর সদর হসপিটালে ভর্তি করা হয়। বিভিন্ন চেক আপ করার পর ডাক্তার বলেন তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর 2 দিনের মাথায় রাশেদ ভাই মারা যান। রাশেদ ভাই মারা যাওয়ার আগে কিছুই বলে যেতে পারেননি যে তার সাথে আসলে কি হয়েছিল। এভাবেই রাশেদ ভাই সকলকে ছেড়ে চলে যান। রাশেদ ভাইয়ের ওই যে বন্ধুটি এখনো সুস্থ আছে, আল্লাহর অশেষ রহমতে তার সাথে আর কোনো কিছু ঘটেনি, সে ওখানে আর কাজও করেনি পরবর্তীতে।
এই ঘটনার বিস্তারিত বিবরণ রাশেদ ভাইয়ের বন্ধুই পরবর্তীতে দিয়েছিল, কিন্তু রাশেদ ভাই কিভাবে মারা গেল, কিভাবে গাছের আগায় উঠলো সেটা আমরা অনুমান করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা বলা যায় না, কারণ উনি তো বলে যেতে পারেননি। রাশেদ ভাইয়ের ছোট ছোট দুটো সন্তান আছে, আর টুটুল ভাই বলেছেন যে তার দুটো সন্তানের জন্য দোয়া করতে। উনি এটাও বলেছেন যে ওনার কাছে টাইম ট্রাভেলের একটি ঘটনা রয়েছে, যেটা ওনার এক বড় ভাইয়ের, আর সেটি নাকি এখনো চলমান আছে। সময় করে উনি সেটা পাঠাবেন আমাদেরকে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আমি আদিত্য, বাংলাদেশের চট্টগ্রাম থেকে এবার নিয়ে এসেছি এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের সত্যিকারের ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা। বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। সেই ঘটনা শুরু হয়েছিল এক স্টেশনের নির্জন প্রান্তরে। রাস্তার একধারে আমার অ্যাম্বুলেন্সটি। সামনের চায়ের দোকানে একটা কাঠের বেঞ্চে বসেছিলাম। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছিল, কিন্তু সোজা উপরে নয়, কেমন যেন বাঁকা হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছিল। প্রকৃতি যেন নিজের শ্বাস নিজে আটকে রেখেছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করতেই স্ক্রিনে চোখে পড়ল হাসপাতাল থেকে একের পর এক কল। ব্যাক করতেই ওপাশ থেকে ওয়ার্ড বয়ের কণ্ঠ ভেসে এলো, রফিক চাচা, একটা লাশ নিয়ে এখনই তার বাড়িতে যেতে হবে। এক মুহূর্ত নষ্ট না করে হাসপাতাল চলে আসুন। লাইনটা কেটে গেল। আমি চায়ের কাপটা টেবিলে রেখে দিলাম, অর্ধেক রেখে উঠে পড়লাম। তখন বাড়িতে আমার ছেলের 7 দিন ধরে উদুম জ্বর। ডাক্তার বলেছেন ঢাকা নিয়ে যেতে হবে। মাস শেষে যা টাকা থাকবে তা দিয়ে হয়তো ওষুধই কেনা হবে না। এই একটা ট্রিপের টাকায় অন্তত কয়েকদিনের ওষুধ চলবে। আসলে জীবিকা কখনো মানুষের ভয় বোঝে না, বোঝে শুধু পেটের টান। রাত তখন কতটা গভীর বলতে পারবো না। আসলে দীর্ঘ 17 বছর ধরে এই পথে চলছি। রাতের কোন প্রহরে আকাশের রং কেমন হয়, বাতাসের গন্ধ কেমন বদলায়, তা শরীর নিজেই চেনে। কিন্তু সেদিনের রাতটা অন্যরকম ছিল। হাসপাতালে পৌঁছতেই একটা অদ্ভুত অস্বস্তি গলার কাছে জমে উঠল। করিডোরের টিউবলাইটের আলো স্বাভাবিকের চেয়ে বেশি ফ্যাকাশে। বাতাসে ফরমালিনের চেনা গন্ধটা আছে, কিন্তু তার সাথে আছে মৃত লাশের পচা গন্ধ। একটা নার্স কোনো কথা না বলে আমাকে মর্গে নিয়ে গেল। ট্রলির উপর একটা সাদা চাদরে ঢাকা দেহ। চাদরের এক কোণ ধরে সরালাম, হাতটা সাথে সাথে সরিয়ে নিলাম। লাশটা সারা শরীর ধবধবে সাদা। শুধু রক্ত শূন্যতা নয়, যেন শরীরের প্রতিটি ফোঁটা রক্ত কেউ শুষে নিয়েছে। হাড়ের উপর চামড়া টান টান হয়ে সেঁটে আছে, কোথাও কোথাও পচে গেছে। আর শরীরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় কাল শিটে দাগ। কতদিন ধরেই কাজ করছি, এত লাশ দেখেছি, কিন্তু সেই মুহূর্তে আমার শরীর ঠান্ডা হয়ে এলো। আড়ষ্ট কণ্ঠে নার্সকে জিজ্ঞাসা করলাম, এই ছেলেটার সাথে কি হয়েছে? নার্স চারিদিকে তাকালো, তারপর অত্যন্ত নিচু স্বরে বলল, পরিবার দাবি করছে ছেলেটার উপর নাকি কোনো কালো জাদু করা হয়েছিল। সেই শক্তির নির্যাতনের ফলেই দাগগুলো ফুলে উঠেছে। আমি ঠোঁটের কোণে একটা হাসি টানার চেষ্টা করলাম। সেই হাসিটা কতটা মিথ্যা ছিল আমি নিজেই জানতাম। ঠিক তখনই করিডোরে ডক্টর মনোজবাবুর পায়ের শব্দ। তাকে দেখেই বুঝলাম যে তিনি স্বাভাবিক নেই। চোখের নিচে কালি, ঠোঁট শুকনো। আমার পাশে এসে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, সীতাকুণ্ডের একদম শেষ প্রান্তে যেতে হবে, যেখানে লোকালয়ের সীমানা শেষ। কিন্তু রফিক চাচা, লাশের পরিবার বলেছে দেহটা বহনের সময় অত্যন্ত সাবধানে যেতে। মনোজবাবুর কথা শুনে ভয় করলেও ছেলের কথা মনে পড়তেই সকল ভয় ফেলে রাজি হয়ে গেলাম যেতে।
আমার গলায় ঝোলানো তাবিজটা তখনও ঠান্ডাই ছিল। সেটাই ছিল সেই মুহূর্তের একমাত্র স্বাভাবিক জিনিস। রাত তখন 2টো ছুঁই ছুঁই। লাশটা যখন অ্যাম্বুলেন্সের পিছনে কেবিনে তোলা হলো, ঠিক সেই মুহূর্তেই আকাশের মেজাজ গেল বদলে। গুমট লাগতে শুরু করলো। চারিদিক খুব স্তব্ধ, যেটা স্বাভাবিক নয়। হাসপাতাল থেকে বের হয়ে সীতাকুণ্ডের দিকে গাড়ি ঘোরালাম। হেডলাইটের 2টো হলুদ আলো ছাড়া সামনে শুধু অন্ধকার। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই চাচার কথা মনে পড়ল। গ্রামের মানুষ তাকে আধ্যাত্মিক মানুষ বলে মানত। সকলে বলতো তিনি অমঙ্গলের আঁচ আগে ভাগেই পান। শৈশবে একদিন তিনি আমার হাত ধরে বহুক্ষণ চেয়ে রইলেন, তারপর নিজেই একটা তাবিজ বুনে আমার গলায় পরিয়ে দিলেন। বললেন, এটা থাকতে ভবিষ্যতে কোনো বড় বিপদ তোকে ছুঁতে পারবে না। তখন ছোট ছিলাম, বিশ্বাস করিনি। বড় হয়েছি, ভুলেও যাইনি। ড্রাইভিং সিটে বসে হঠাৎ করে টের পেলাম গলার তাবিজটা গরম হয়ে উঠছে। আমি সামনের রাস্তায় চোখ রাখলাম, হাত শক্ত করলাম স্টিয়ারিংয়ে। সীতাকুণ্ডের পথে ঢুকতেই রাস্তার দুপাশ গেল বদলে। বসতি কমে এলো। বড় বড় গাছ, যাদের ডালপালা রাস্তার উপর দিয়ে এপাশ ওপাশ হাত মিলিয়ে দিয়েছে যেন একটা সুড়ঙ্গ, সেরকম রাস্তার মধ্যে দিয়ে আমার গাড়ি চলল। যেন হেডলাইটের আলো সেই সুড়ঙ্গে ঢুকে হারিয়ে যাচ্ছে। হঠাৎ দেখলাম রাস্তার ঠিক মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে। প্রথমে বুঝলাম না, দূর থেকে মনে হলো যেন কোনো বড় পাথর বা কোনো উপচে পড়া গাছের গুঁড়ি। তারপর হেডলাইটের আলো এগিয়ে গেল, দেখলাম একটা মানুষ। হর্ন দিলাম, তাও সরল না। আবার দিলাম, তবুও মানুষটা নড়ল না। আতঙ্কে পা চলে গেল ব্রেকে। চাকার সাথে পিচের সেই তীক্ষ্ণ ঘর্ষণের শব্দ রাতের নীরবতা ছিঁড়ে দিল। আর ঠিক সেই মুহূর্তেই পিছনের কেবিনে রাখা নিথর দেহটি যেন সামান্য নড়ে উঠল। কিন্তু গলায় তাবিজের জ্বালা হঠাৎ দ্বিগুণ হয়ে উঠল। কাঁপতে কাঁপতে গাড়ির থেকে তাকালাম। হেডলাইটের আলোয় দেখলাম প্রায় 6 ফুট লম্বা একজন বৃদ্ধ, পরনে মিশমিশে কালো পাঞ্জাবি। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। চোখের মনি নড়ছে না, যেন দুটো কাঁচের গুলি বসিয়ে দেওয়া হয়েছে। গলা শুকিয়ে কাঠ। থতমত খেয়ে বললাম, হুজুর, এত রাতে এই নির্জন পথে? তিনি এক মুহূর্ত নীরব রইলেন। তারপর, বাবা, আমার বিবির প্রাণ বাঁচাতে হবে। তার শরীরের অবস্থা ভালো না, তুই আমার সাথে যেতে পারবি? সীতাকুণ্ডে আমার বাড়ি, এখনই হাসপাতালে না নিলে আর বাঁচবে না। কথাগুলো মানবিক, কিন্তু স্বরে যেন কোনো উষ্ণতা নেই, যেন কেউ মানবিক কথার সুর মুখস্থ করে বলছে। আমি বললাম, হুজুর ক্ষমা করবেন, আসলে আমায় এই লাশটা আগে পৌঁছে দিতে হবে। আমি সীতাকুণ্ডেই যাচ্ছি, আমি আমার কাজ সেরে আপনার বাড়ি যাব। তার মুখের চেহারা বদলে গেল। চোখের কোণে একটা লাল আভা জ্বলে উঠল। তারপর পাথরের মতো কঠিন স্বরে বলল, তুই কি চাস একজন জ্যান্ত মানুষ মারা যাক? ওই লাশটাকে যেখানে নিয়ে যাবি সেখানে রেখে আয়, তারপর আমার সাথে চল। বিনিময়ে 20,000 টাকা। 20,000? অসুস্থ মানুষের প্রাণের দায় আর ছেলের কথা মনে পড়তেই আমি দুর্বল হয়ে রাজি হয়ে গেলাম। তিনি আমার কথার জবাব দিল না, শুধু আঙুল তুলল একবার। পকেট থেকে বের করলো একটা বান্ডিল। নোটগুলো হাতে পড়তেই আমার শরীরের শিরদানা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা। টাকাটা পকেটে রেখে দিলাম। হাতের ঠান্ডাটা গেল না। আমি তাকে সামনের আসনে বসতে বললাম। তিনি এক অদ্ভুত জেদ নিয়ে বললেন, না, আমি সামনে বসবো না, আমি পেছনে ওই লাশের সাথেই বসবো। আমার শরীরের রক্ত 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। কাঁপা গলায় বললাম, হুজুর, পেছনে তো একটা মৃতদেহ, গন্ধ আসবে, আপনার কষ্ট হবে। তিনি ধীরে হাসলেন। সেই হাসির শব্দ রাস্তায় প্রতিধ্বনিত হয়ে বনের দিকে মিলিয়ে গেল।
অনাহারে আমি পিছনেই থাকব। ওই দেহের উপর এক মায়াবী শয়তানের ভর। আমি পাশে বসে পবিত্র কোরআন পড়ব, না হলে সেই অশুভ শক্তি তোকে ছিঁড়ে খাবে। কোনো উপায় না পেয়ে তাকে পেছনের কেবিনের দরজা খুলে দেওয়ার সময় তার মুখের ফ্যাকাশে আলো যেন এক ঝকঝক করে উঠল। আর সেই ঝলকে আমি দেখলাম তার চোখ দুটো সেই লাশের দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার ঠোঁটের কোণে এমন এক বিকৃত হাসি যা আমি আগে কারোর মুখে দেখিনি। পেছনের কেবিনের দরজা সজোরে বন্ধ হলো। এখন সেখানে এক মৃতদেহ আর এক রহস্যময় ছায়া মানব পাশাপাশি। চারপাশে গহীন অন্ধকার, আর মাঝখানে ড্রাইভিং সিটে আমি একা। গাড়ি আবার এক যন্ত্রণাদায়ক লোহার শব্দে চলতে শুরু করলো। ঠিক তখনই আকাশ চিরে বিদ্যুতের এক ভয়ঙ্কর ঝলক যেন প্রকৃতিও শেষবারের মতো সতর্ক বার্তা ঘোষণা করল। রিয়ার ভিউ মিররে তাকাতেই আমার হৃদস্পন্দন থমকে গেল। দেখলাম সেই হুজুর লাশের দিকে এমন বিকৃত হাসি দিয়ে তাকিয়ে আছেন যেন কোনো ক্ষুধার্ত পশু তার শিকারকে মেপে নিচ্ছে। গলার তাবিজটা এবার এতটাই গরম হয়ে উঠল যে আমি বুকের উপর হাত দিলাম। চামড়া পুড়ে যাচ্ছে মনে হলো। আমি ভয়ে বুক কাঁপানোর স্বরে বললাম, হুজুর কোরআন পড়ছেন না যে? পিছন থেকে অত্যন্ত শীতল হাড় কাঁপানো একটা উত্তর ভেসে এলো, তুই গাড়ি চালা, আমি পড়ছি। মিনিট 10 পর আমরা প্রবেশ করলাম এমন এক পথে যেখানে অন্ধকারের রাজত্ব ছাড়া আর কিছুই নেই, যেখানে দুপাশে বড় বড় গাছগুলো অন্ধকারে এক একটা হাতের মতো গাড়িটাকে ধরতে চাইছে। গাড়ির ইঞ্জিনের একটানা গুঞ্জন ছাড়া চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই আকাশের সেই ঘুমট ভাবটা ফেটে গিয়ে বৃষ্টির প্রথম ফোঁটাগুলো অ্যাম্বুলেন্সের কাঁচের উপর আছড়ে পড়ল। প্রতিটা ফোঁটা যেন অন্ধকারের বুকে এক একটা পেরেক ঠুকছিল। বজ্রপাতের নীলচে আলোয় সীতাকুণ্ডের পাহাড়গুলো প্রতি ক্ষণে ক্ষণে বিভৎস রূপে দৃশ্যমান হচ্ছিল। ঠিক এই নারকীয় আবহের মাঝে আমার কানে এলো সেই কণ্ঠস্বর। শুনলাম, মাদ্রাসায় পড়িনি কিন্তু ছোটবেলা থেকে নামাজ পড়ি। কোরআনের সুর আমার কানের মধ্যে গেঁথে আছে। সেই সুর শুনলে বুকের ভেতর একটা প্রশান্তি নামে নিজে থেকেই। কিন্তু সেদিন সেই সুর শুনে বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। মনোযোগ দিয়ে শুনলাম, শব্দগুলো চেনা চেনা আরবি শব্দ, চেনা আয়াতের ছন্দ। কিন্তু হঠাৎ মাথায় এলো, শৈশবে পীর চাচা একদিন বলেছিলেন শয়তান পবিত্র কথা উচ্চারণ করতে পারে না, সে পবিত্র শব্দকে শুধু উল্টো করে পড়তে পারে। তখন বিশ্বাস করিনি। আমি কান খাড়া করলাম, একটা আয়াত ধরলাম, সেটা আমার চেনা। প্রথম শব্দটা থেকে শেষ শব্দটার দিকে গেলে যা হয়, পিছন থেকে সেটা ঠিক উল্টো দিকে চলছে। শেষ শব্দটা প্রথমে, প্রথম শব্দটা একদম শেষে। কোনো ইমানদার মুসলমানের পক্ষে এই জঘন্য কাজ করা অসম্ভব। আমার মেরুদণ্ড দিয়ে বরফ শীতল একটা স্রোত নেমে গেল। স্টিয়ারিং ভেজে গেল ঘামে। আশেপাশের পরিবেশ হঠাৎ করে বদলে গেল। বৃষ্টি আর বজ্রপাত, তার সাথে উল্টো কোরআন মেলে এক নারকীয় আবহাওয়া তৈরি হলো। আমি বুঝলাম, পেছনের আসনে বসে থাকা মানুষটি কোনো হুজুর নন, তিনি মানুষই নন। ভয় আর ঘৃণায় আমি চিৎকার করে উঠলাম, কে আপনি? আপনি তো কোনো হুজুর নন। উত্তরের বদলে ক্যাবিনের ভিতর থেকে ভেসে এলো এক বিকট পৈশাচিক হাসি। সেই হাসি অ্যাম্বুলেন্সের লোহার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো, যেন চারিদিক থেকে একসাথে হাসছে। তারপর সেই গম্ভীর কর্কশ কণ্ঠ, কিরে এখনো চিনলি না? বিদ্যুতের এক তীব্র ঝলকে আমি আবার রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। সেই হুজুরের মুখে আর সেই আগের মুখ নেই, শরীর নেই,
হাড়গুলো মর্মর শব্দে ভেঙে বিকৃত আকার নিচ্ছে, চামড়া তুবড়ে ঝুলে পড়ছে। কোটরের ভিতর চোখ দুটো আগুনের মনির মতো জ্বলজ্বল করছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। কোন রকমের সামনের দিকে তাকিয়ে স্টিয়ারিংটা শক্ত করে ধরলাম। পর মুহূর্তেই এক বুক ফাটা গর্জনে, বিদ্যুতের এক তীব্র ঝলকে পরের সেকেন্ডে দেখলাম সেই সত্তা লাশের বুকের উপর চেপে বসেছে, যেন কোনো ক্ষুধার্ত শিকারী তার শিকারকে খবলে ধরার আগে বসে। আমার হাত কাঁপতে শুরু করলো, স্টিয়ারিং প্রায় ফসকে যাচ্ছিল। বৃষ্টির সেই তাণ্ডবের মাঝেও আমি স্পষ্ট শুনতে পেলাম কটমট করে হাড় চিবানোর শব্দ। রিয়ার ভিউ মিরারে যা দেখলাম তা দেখার পর সুস্থ মানুষের হিতাহিত জ্ঞান থাকা অসম্ভব। সেই অশরীরী সত্তাটা লাশের একটা হাত মরমর করে ছিঁড়ে ফেলছে। ক্ষতস্থান থেকে টপ টপ করে রক্ত ঝরছে, আর সে তৃষ্ণার্ত পশুর মতো সেই দূষিত রক্ত চাটছে। বিদ্যুতের এক একটা ঝলকে পেছনের দৃশ্য খণ্ডে খণ্ডে দেখা যাচ্ছিল, যেন কেউ একটা ভয়ঙ্কর চলচ্চিত্র একটু একটু করে দেখাচ্ছে। শয়তানটা তখন লাশের হাতের মাংস দাঁত দিয়ে পৈশাচিক উল্লাসে খুবলে খাচ্ছে। সে কাঁচা মাংস চিবানোর শব্দ আর বাইরের বজ্রপাত মিলে এক বিভীষিকাময় নরক তৈরি করলো। আমার চারপাশ ঘুরতে লাগলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি শুধু অনুভব করলাম আমি এক অনন্ত অন্ধকারের দিকে ছুটে চলেছি। আমার গলার তাবিজটা এবার এত গরম হলো যে আমি বুকে হাত চাপলাম। মনে হলো চামড়া পুড়ে যাচ্ছে, কিন্তু হাত সরাতে পারলাম না। হাত কাঁপছে, স্টিয়ারিং ফসকে যাচ্ছিল। কিছু সময় পার হলো। অজস্র ভয় আর দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়ে কোনো মতে আমি আমার গন্তব্যের কাছাকাছি পৌঁছতে শুরু করলাম। আর সামান্য কিছুক্ষণের পথ বাকি। ততক্ষণ বাইরে প্রকৃতি এক প্রলয়ঙ্কারী রুদ্রমূর্তি ধারণ করেছে। মুষলধারে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চলছে বজ্রপাতের তাণ্ডব। চারদিকটা যেন এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। গাড়ির হেডলাইটের সেই ক্ষীণ আলোয় দেখতে পাচ্ছিলাম রাস্তার দুপাশের গাছপালাগুলো তীব্র ঝোড়ো বাতাসে উন্মাদের মতো আছাড় খাচ্ছে। আর সেই শয়তানটা কিছুক্ষণ পর পর এক অতি প্রাকৃত অট্টহাসিতে মাতছে। হট করেই টের পেলাম পেছনে সেই নারকীয় কোলাহল থেমে গেল। একদম চুপ হয়ে গেল চারপাশ। তারপরই ভেসে এলো এক অদ্ভুত কটমট করে শব্দ। আমি অত্যন্ত ধীরে ভয়ে আড়ষ্ট হয়ে আবারও আয়নার দিকে তাকালাম। আর ঠিক তখনই বুকটা ধক করে উঠল। দেখলাম সেই শয়তানটা লাশের দ্বিতীয় হাতটাও এক বিভৎস শব্দে ছিঁড়ে ফেলছে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে বিকট গোঙানি দিয়ে থেমে গেল। ড্যাশবোর্ডের আলো নিভে গেল, সব নিকষ কালো। আমি আতঙ্কে পাগলের মতো চাবি ঘুরিয়ে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। একবার, দুবার, বারবার, কিন্তু স্টার্ট হলো না। গাড়িটা রাস্তার মাঝখানে একটা পাথরের মতো স্থির হয়ে পড়ে রইল। চারপাশ থেকে নেমে এলো এক ভয়ঙ্কর নিস্তব্ধতা, শুধু বৃষ্টির অবিরাম শব্দ আর আমার নিজের হৃদস্পন্দনের উন্মত্ত আওয়াজ। হঠাৎ সেই নীরবতা চিরে এক গম্ভীর কণ্ঠস্বর আমার কানে প্রতিধ্বনিত হলো। কিরে, এখনো বসে আছিস? তোর তাবিজের জোরে আজকের মতো ছেড়ে দিচ্ছি। দৌড় লাগা, কিন্তু পেছনে তাকাবি না, একবারও না। কণ্ঠস্বরটা ছিল চরম হুমকির। ঠিক তখনই এক বিকট শব্দে অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা সজোরে খুলে গেল। মনে হলো পুরো গাড়িটা যেন একবার তুলে উঠল এবং পিছনের ভার হঠাৎ কমে গেল। চারপাশ ভারী হয়ে উঠল। হঠাৎ সেই ছায়ামূর্তিটি রাস্তার দিকে একটা বিশাল লাফ দিল। মুহূর্তের মধ্যেই সে সেই গহীন আঁধারে মিশে গেল। আমি তখন প্রাণপণ শক্তিতে গাড়ি স্টার্ট দেওয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মনের ভিতর শুধু একটাই আরতি, আল্লাহ আজকের মতো আমায় বাঁচায় দাও। কিন্তু গাড়ি এক চুলো নড়ল না। ঠিক তখনই পিছনের সেই ঘন অন্ধকার থেকে শয়তানটা আবার গর্জে উঠল। আমি কি বলছি, দৌড় লাগা! আমি বুঝে গেলাম এটাই শেষ সতর্কবার্তা। আর কোনো সময় নেই। এক মুহূর্ত দেরি না করে আমি গাড়ি থেকে নামলাম, দৌড় লাগালাম। পা কাদায় ডুবলো, বৃষ্টি আমাকে ভিজিয়ে দিল এক মুহূর্তে।
চারপাশ তখন জমাট বাঁধা অন্ধকারে ঘেরা। দূরে কোথাও এক ফোঁটা ক্ষীণ আলোর আভা দেখা যাচ্ছিল। বৃষ্টি তখনও অবিরাম ঝরছিল। আমি আর পিছনে তাকালাম না, শুধু প্রাণপণে সেই অজানা আলোর দিকে দৌড়তে শুরু করলাম। সেই ক্ষীণ আলোর রেখাটিকে সামনে রেখে আমি তখন উন্মাদের মতো দৌড়ে চলেছি। পার মাটির সংযোগ যেন হারিয়ে ফেলছি। মনে হচ্ছিল এই মুহূর্তে থামলে ওই শয়তানটা আমাকে ছিঁড়ে ফেলবে। আমি পিছনে তাকালাম। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে একটা ভয়ঙ্কর বজ্রপাত পাশের একটা গাছের উপর আছড়ে পড়ল। কানের পর্দা ফাটানো শব্দে চারিদিক কেঁপে উঠল। বিদ্যুতের সেই নীলচে আলোয় এক মুহূর্তের জন্য রাত্রির পর্দা সরে গেল। আর আমি যা দেখলাম তা না দেখলেই হয়তো ভালো হতো। অ্যাম্বুলেন্সের পাশে রাস্তার নিচে সেই মৃতদেহটা নিথর হয়ে পড়েছিল। কিন্তু চোখের পলকে দেখলাম সেই দানবীয় দীর্ঘ ছায়াটি এক ঝটকায় রাস্তা থেকে লাশটা তুলে নিল। তার চোখ দুটো রক্ত জবা ফুলের মতো লাল। বিদ্যুতের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই অন্তিম সময়ে আমি অনুভব করলাম তার সেই রক্তবর্ণ দৃষ্টির রেশ এখনো আমার দিকে স্থির হয়ে আছে। তারপর সেই শয়তানের বিকট হাসি বনের ভেতর থেকে প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো। তোকে আমি পিছনে তাকাতে নিষেধ করেছিলাম, এখন দেখ আমি তোর কি দশা করি। সে কণ্ঠস্বর আমার শরীরের ভেতর দিয়ে বজ্রপাতের মতো বয়ে গেল। আমার পা দুটো যেন আমার মস্তিষ্কের হুকুম ছাড়াই উন্মাদের মতো কাদা এবং মাটির পথ চিরে ছুটতে শুরু করলো। তখন কেবল একটাই চিন্তা, পালাতে হবে। ঠিক তখনই টের পেলাম আমি একা ছুটছি না। আমারই গতির সাথে পাল্লা দিয়ে ঠিক পিছনে কেউ একজন ধাওয়া করেছে। সামান্য ঘাড় ফেরাতেই বুকের ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। দেখলাম সেই রক্ত জবা লাল চোখ দুটো অন্ধকারের ভিতর থেকে দুটো জ্বলন্ত মণির মতো আমার পিছু নিয়েছে। লোকালয় তখনও বেশ খানিকটা দূরে। সামান্য ঘাড় ঘোরালাম, দেখলাম কেউ নেই। মনে হলো হয়তো আজ জমের দুয়ার থেকে ফিরে এসেছি। ঠিক তখনই পিঠের উপর এক প্রচন্ড পৈশাচিক আঘাত আছড়ে পড়ল। মনে হলো যেন কোনো অদৃশ্য দানবীয় হাত আমাকে এক ঝটকায় শূন্যে ছুড়ে মারল। শরীরটা ঘাস আর মাটির উপর দিয়ে ছিটকে গিয়ে পড়ল। আমার চারিপাশে ঘুরতে লাগলো একটা দীর্ঘ কালো অবয়ব। সে আমার উদ্দেশ্যে একটা কর্কশ কণ্ঠে বলে উঠল, তোকে পিছনে তাকাতে নিষেধ করেছিলাম, তুই আমার কথা শুনলি না, দেখ এবার তোর কি করি। আমি ভয়ে আকাশ ফাটানো আর্তনাদ করে উঠলাম, বাঁচাও আল্লাহ, আমায় বাঁচাও। ঠিক সেই মুহূর্তে যখন আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে, ঠিক সেই সময় ফজরের প্রথম আজানের শব্দে চারিদিক ভরে গেল। আর সেই হুজুর রূপী শয়তানটা এক আর্তনাদ দিয়ে বলে উঠল, আজ যা করলি তার জন্য আমি আবার আসব। তারপর আর কিছু মনে নেই। পরদিন যখন চোখ মেললাম, কোথায় আছি বুঝতে পারলাম না। চারপাশে মানুষের গলার আওয়াজ, ঝাপসা মুখ, কেউ একটা ভেজা কাপড় কপালে দিচ্ছে। কোন রকম অস্পষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আমি কোথায়, আমার সাথে কি হয়েছে? তখন একজন বয়স্ক ভদ্রলোক বললেন, তখন ফজরের নামাজ পড়তে উঠেছিলাম, বাইরে বাঁচাও চিৎকার শুনে বেরিয়েছিলাম। তুমি আমাকে ঘরের পেছনের গোয়াল ঘরের সামনে পড়েছিলে। নিঃশ্বাস আছে কিনা বোঝা যাচ্ছিল না। আর তোমার পেছনে একটা কালো ছায়া ছিল, বিশাল। আমাকে দেখেই সে তোমার কানের কাছে ঝুঁকলো, কিছু বলল, তারপর মিলে গেল। ঘরের ভিতর একটা ভয়ঙ্কর নীরবতা নামলো। আমি উঠে বসতে গেলাম, কিন্তু পিঠে জ্বালা করে উঠল। পরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট তুলে দেখলাম পিঠে 3টি গভীর আঁচড়ের দাগ। মাংস উপড়ে গেছে, কালচে রক্ত শক্ত হয়ে গেছে। তাদেরকে আমার পুরো ঘটনাটা বললাম। সেদিন গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে জঙ্গলে ফিরে গেলাম। অ্যাম্বুলেন্স ঠিক সেখানেই দাঁড়িয়েছিল। আমরা খাদের নিচে নামলাম। আমরা জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। প্রতিটা পা ফেলার সাথে সাথে আমার হৃৎপিণ্ড যেন পাঁজরের দেয়াল ভাঙতে চাইছিল। হঠাৎ করেই ঝোপের আড়ালে চোখ পড়তেই সবার বুক ধক করে উঠল। সেখানে পড়েছিল সেই মৃতদেহটা, কিন্তু সেটা এখন আর
সাধারণ লাশ নেই, ওটা হয়ে উঠেছে মৃত্যুর এক বিভৎস শিল্পকর্ম। কোটর থেকে উপড়ে নেওয়া হয়েছে চোখ দুটো, দুটো হাত নেই, পুরো শরীরটা এক পৈশাচিক আক্রোশে ছিন্ন ভিন্ন করার। মাথাটা ঘাড়ের উপর এমনভাবে মুচড়ানো যে কপালটা পিঠের দিকে চলে এসেছে। আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, কেউ কাঁদল না। সৎকার শেষে ফিরে আসার সময় অবসন্ন মনে পকেটে হাত দিতেই আমি পাথর হয়ে গেলাম। পকেটের ভেতর সেই 20,000 টাকার পুরো বান্ডেলটা হাতে নিতেই সেই পুরনো ঠান্ডা পরিচিত গন্ধটা পেলাম। এই টাকা তো সেই অশরীরী সত্তাটি দিয়েছিল। এটি আজও আমার পকেটে কিভাবে টিকে আছে? আমি নোটগুলোর দিকে তাকিয়ে রইলাম। কিছু প্রশ্নের উত্তর এই পৃথিবীতে না জানাই ভালো। গাড়িতে ফিরে ড্রাইভিং সিটে চোখ পড়ল। সিটের ঠিক মাঝখানে লোহার তাবিজটা 2 টুকরো হয়ে পড়ে আছে, ভেতরের ভস্য সিটের উপর ছড়িয়ে। 17 বছর এটা আমার গলায় ছিল। 17 বছরে একটা আঁচড়ও লাগেনি, কিন্তু সেই রাতে এটা তার শেষ শক্তিটুকু দিয়ে তার কাজ শেষ করেছে। আমাকে বাঁচিয়ে নিজে শেষ হয়ে গেছে। গৌরবদা, এই ছিল আজকের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ঝিনাইদহ জেলার থেকে শহীদুল আহমেদ জীবন ভাইয়া। তিনার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাকে একটা পাঠিয়েছেন। সেই ঘটনাটি হচ্ছে, উনি একজন ট্রাক ড্রাইভার। এই ট্রাক ড্রাইভারের আর কি ঘটনাটি। সো আমি চাচ্ছি সরাসরি ঘটনায় চলে যাচ্ছে চাইতে। তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 9 বছর আগে। তিনি তখন আর কি নিয়মিত ড্রাইভারিং করতেন এবং প্রতিনিয়ত এই মাল নিয়ে আর কি বিভিন্ন জায়গায় যেতে হতো ওনাকে। তো একদিন ঝিনাইদহ জেলার থেকে উনি আর কি কক্সবাজারের উদ্দেশ্যে আর কি একদিন একটা ভাড়া পায়। সেই ভাড়াটা নিয়ে উনি আর কি যায়। তো সেদিন ওনার সাথে কোনো হেল্পারও ছিল না। তো পরবর্তীতে সেদিন যে হেল্পার ছিল ওনার সাথে কাজ করে, তিনাকে ফোন দেওয়া হয়। সে বলে যে আজকে আমি অসুস্থ, আজকে যেতে পারবো না। তো পরবর্তীতে তিনি আর কি আরেকটা হেল্পারের জন্য ফোন দেয় মালিককে। তো মালিক বলে যে যেহেতু হেল্পার নাই সেহেতু আমি নিজে যাচ্ছি আজকে। তো পরবর্তীতে তিনার মালিক তার সাথে যায়। যাওয়ার পর তাদের দুজনই ওরা কক্সবাজারের উদ্দেশ্যে যাবে। আর ওনার মালিকেরও নাকি কাজ ছিল যে কক্সবাজারে একটা কাজ আছে। তো তারা দুজনে ভাড়াটা নিয়ে যায় এবং যখন তারা ঝিনাইদহ থেকে রওনা দেওয়ার পর তিনি আমাকে যেটা বলে যে তিনার সাথে এর আগে এরকম কোনো খারাপ কাজ বা এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে নাই। এমনিতেও যদি কিছু ভয় পাইতো, বাট সরাসরি কখনো এনার সাথে এরকম কিছু ঘটে নাই। তো যখন উনি এই রওনা দেওয়ার পর রাত তখন মোটামুটি 2-3টা বাজবে, 3টা না 2:30 বাজে। সে সময় আর কি উনি নাকি গাড়ি চালাচ্ছেন। হঠাৎ করে গাড়ির একটা রেস্ট দেওয়া লাগে। তো সেই জন্য আর কি একটা ব্রিজটার নাম আমাকে বলে নেই। তো ব্রিজটায় গাড়িটা দাঁড় করাইছে ব্রিজের পাশে। তো ব্রিজের পাশে যখন দাঁড় করার পর মালিক তো ঘুমাচ্ছে উনি। তো তখন উনি আবার কি করছে, গাড়ি থেকে নামছে, গাড়িটা রেখে ব্রেক দিয়ে জাম দিচ্ছে। দেওয়ার পর আর কি গাড়ি থেকে নামার পর তিনি আর কি হাঁটাচলা করতেছে একটু। গাড়িটাও রেস্ট দেওয়া লাগবে মোটামুটি 1 ঘন্টা, আধা ঘন্টা। তো যখন গাড়িটা রেস্ট দিচ্ছে উনি আবার নেমে ওনার আবার ওয়াশরুমে চাপতেছে। ওয়াশরুম আশেপাশে তো কোনো ওয়াশরুম পাচ্ছে না। পরবর্তীতে একটা দোকান দেখে, দোকানের পাশে একটা ওয়াশরুম ছিল, সেখানে গেছে। তো ওখান থেকে যখন ব্রিজটার থেকে উনি ওই ওয়াশরুমের কাজ শেষ করে উনি ব্রিজের উপর দিয়ে যখন আসতেছে, তো ব্রিজ পার হয়ে একটু যাওয়ার পর একদম একটা রাস্তা আছে, যে রাস্তাটায় নাকি উনি কখনো যায়নি। উনি আর কি লোকেশন দেখে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তো সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছে
ওনার মালিক কিন্তু ঘুমাচ্ছে। পরবর্তীতে তিনাকে ডাক দেয় যে একাই, যেহেতু একটা ফাঁকা রাস্তা, ওনাকে জাগানো হয়। জাগানোর পর দুজনই আর কি যখন যাচ্ছে রাস্তা দিয়ে, তখন হঠাৎ করে গাড়িটা ফাঁকা রাস্তা যখন চলে গেছে একদম মোটামুটি, তো সেই জায়গায় যে গাড়িটা অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। গাড়িটা বন্ধ হয়ে গেছে যেহেতু পরবর্তীতে উনি গাড়ির ইঞ্জিলে দেখে যে গাড়ির ইঞ্জিনটা একটু প্রচন্ড পরিমাণে গরম হয়েছে। তো উনি আবার কি করলেন যে গাড়ি যেহেতু একটু গরম হয়েছে, ওনার আবার মালিক বলতেছে একটু পানি খাবো। তো আশেপাশে তো কোনো পানি খাওয়ার জায়গায় নেই। তারা আবার গাড়িটা একটু রেস্ট দিয়ে একটু আবার গাড়িতে উঠলেন। ওঠার পর তারা আর কি যখন যাবে গাড়িটা দিয়ে, একটু দূর যখন গেছে, যাওয়ার পরে তারা দেখতে পেল যে আশেপাশে কেউ নাই। আর হঠাৎ করে তারা দেখতে পেল যে তারা দুজনেই আবার একটু পরে গাড়িটা স্টার্ট নেওয়ার পর তারা স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। সো কিছু দূর আবার গেছে, যাওয়ার পর গাড়িটার সামনে দেখতে পাচ্ছে যে একটা অদ্ভুত ধরনের একটা লোক দাঁড়িয়ে আছে। গাড়িটা কিন্তু প্রচুর পরিমাণে স্পিডে, এবং যখন এইরকম দেখছে উনি আর কি গাড়িটা ব্রেক করতে করতে লোকটাকে পিছিয়ে দিচ্ছে একদম। সে যখন লোকটাকে পিছিয়ে দিছে, গাড়ির নিচে চলে গেছে একদম, তখন ওনার তো একে প্রচন্ড পরিমাণে ভয় লাগছে, এই শহীদুল ইসলাম জীবন ভাই। তো উনি আবার কি করছে, সাথে সাথে গাড়িটা বন্ধ করে দুজনে আর কি নিচে নামার পর তারা আশপাশ দেখতেছে যে কেউ নাই। লাস্টটা মানে মানুষটা এখানে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর মানে সামনে কেউ নাই। একটা অদ্ভুত ধরনের যখন এরকম একটা ঘটনা ঘটলো, তাদের তো দুজনেরই চোখে মুখে অনেক ভয় কাজ করা শুরু করে দিল যে হঠাৎ করে এরকম হইলো আর আশেপাশে কেউ নাই, এটা কিরকম একটা প্যারানরমাল ঘটনা। তো উনি আবার কি করছে, ওই মালিক বলতেছে যেহেতু এরকম একটা খারাপ কিছু করতেছে, তো একটু সুরাত পরে একটু গাড়িটা চল। তো উনি আবার ওই কাজ করলো। করার পর যখনই গাড়িতে উঠতে যাবে, ওনার মালিক উঠছে, উনি আবার উঠবে। উঠার সময় উনি আর কি গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছে যে পিছনের দিকে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লোকটার মুখটা এতটা পরিমাণে বাজেভাবে মানে আঘাতপ্রাপ্ত যা বলার বাইরে, আর হাত পায়ে প্রচন্ড পরিমাণ রক্ত বের হচ্ছে। উনি আবার সাথে সাথে কল্লাটা ঘুরাই দেখে যে কেউ নাই। তো যখন এরকম দেখলো, দেখার পর উনি আবার মালিককে বলতেছে আমি তো এখনই একটা লোককে দেখলাম আবার আয়নায়। তো ওনার মালিকের বোঝার কোনো বাকি ছিল না যে এখানে কিছু খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তো উনি আবার যখন পিছনের দিকে এসে দেখবে, তো উনি যখন পিছনের দিকে আসার পর দেখে যে রাস্তার সাইডে একটা বৃদ্ধ লোক বসে আছে। তো বৃদ্ধ লোকটাকে দেখে উনি আবার ওই লোকটার কাছে গেছে। কাজ যাওয়ার পর ওনার মালিককে চিৎকার দিচ্ছে যে আমি পাইছি লোকটাকে, আপনি এদিকে আসেন। উনি এবার টর্চ লাইট নিয়ে আসার পর দুজনে আর কি ওই লোকটার কাছে গেছে। যাওয়ার পর ওই লাইটটা যখনই মারার পর ওই লোকটা যখন ঘোরার পর মনে হচ্ছে যে একটু আগে কে জানি ওকে অ্যাক্সিডেন্ট করার পর ওনার শরীরটা এত পরিমাণে বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যা বলার বাইরে। তো মানুষের মতো যখন দেখা যাচ্ছে, তখন ওই শহীদুল ইসলাম জীবন ভাই আবার বললেন যে আপনার তো এত পরিমাণের বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি এক কাজ করেন, আমাদের সাথে চলেন, আমরা হসপিটালে আপনাকে নিয়ে যাই। তো উনি আর কি কোনো কথা বলতেছে না। যখন শহীদুল ভাই মনে করছিল যে উনি হয়তো অসুস্থ হয়ে গেছে, একদম কোনো কথা বলতে পারছে না, তখন উনি কি করছে যে হাতটা আর কি ধরছে ওই লোকটা। যখন হাতটা ধরছে, মনে হচ্ছে এই লোকটাকে কয়েকদিন যাবৎ ফ্রিজে ছিল, হাত এতটা পরিমাণের বরফ ঠান্ডা লাগতেছে যা বলার বাইরে। সাথে সাথে উনি আর কি হাতটা ছেড়ে দিয়েছে। দেওয়ার পর ওনার মালিককে বলতেছে এনার হাত তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা। উনি আবার কি করছে, উনি আবার হাতটা ধরছে। তো যখন হাতটা ধরার পর উনি আবার ঠান্ডা না, উনি আবার এতটা পরিমাণে গরম অনুভব করতে পারছে যা বলার বাইরে। দুইজনে দুইটা আর কি গরম আর ঠান্ডা অনুভব করলো ওনার হাতে। তো যখনই এরকম দেখতেছে আর লোকটাকে মানে ডাকতেছে, শুনতেছে না। পরবর্তীতে তারা চোখের দিকে যখন একটা নজর দিল, তখন দেখতে পাচ্ছে যে তার চোখটা এতটা পরিমাণে লাল, মনে হচ্ছে যে আগুনের শিখা বা কয়লার যে আগুনের তাপ দিলে যেরকম লালচে হয়, এরকম লাল দেখা যাচ্ছে। তো তারা দুজনে যখন এরকম দেখছে, দেখার পর তারা দুজনে একদম গাড়ির দিকে দৌড় দিয়ে ড্রাইভার ওদিক দিয়ে দৌড়ছে, ইনি ওদিক দিয়ে দৌড় দিয়ে গাড়িতে চড়ছে।
চড়ার পর সাথে সাথে তারা গাড়ি স্টার্ট দেওয়ার পর এই গাড়ি নিয়ে মানে ওরা দ্রুত মানে ওই জায়গাটা ত্যাগ করে সেদিন। তো জায়গাটা যখন ত্যাগ করার পর তাদের ওই জায়গায় চট্টগ্রাম যাইতে যাইতে ওনার 10-11টা বেজে গেছে। আর তাদের এত পরিমাণে এই ভয় পাওয়ার পর ড্রাইভারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। শহীদুল ইসলাম জীবন ভাই ওই কক্সবাজারে যাওয়ার পর গাড়ি এক জায়গায় গ্যারেজে রাখার পর উনি এতটা পরিমাণে অসুস্থ যে বাড়ি আসার মতো না। তিনাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয় জীবন ভাইকে। যাওয়ার পর তারা হসপিটালে বলে যে এনার তো প্রচন্ড পরিমাণে জ্বর এবং ইনি হয়তো অনেকটা পরিমাণে জ্বর, ওষুধ দিচ্ছে, আপনারা নিয়ে যেতে পারেন। তো বাসায় আসার পরে এরকম হচ্ছে না, কাজ হচ্ছে না। পরবর্তীতে ওইখানের একজন স্থানীয় এক লোক ওনার সাথে আর কি কথাটা শেয়ার করে মালিক, করার পর ওই লোক বলে যে আমাদের এখানে একটা ওজা কবিরাজ আছে, আপনারা চাইলে ওই কবিরাজের কাছে যাইতে পারেন। তো যখন ওই কবিরাজের কথা বলে কবিরাজের কাছে যায় এই মালিক যাওয়ার পর ওনাকে আর কি নিয়ে যাওয়ার পর কবিরাজকে দেখার পর কবিরাজ বলে যে আপনার একটা খারাপ আত্মার সাথে সংযুক্ত হচ্ছিলেন এবং একটা খারাপ জিন, সেটা যে এই লোকটাকে এই জায়গাটায় কিছুদিন আগে একটা বৃদ্ধ লোক রাস্তা পার সময় একটা ট্রাক এসে তাকে পিষে দেয়। তো মাঝে মধ্যে ওই জায়গায় এরকম খারাপ কিছু দেখে মানুষ, বাট সব সময় দেখে না, মাঝে মাঝে আর কি দেখে। সেই জন্য হয়তো ভয় পাইছে। আর এই বিষয়টা মানে প্রায় এরকম ঘটে আর কি মাঝে মধ্যে। সো আমি কিছু তাবিজ দিচ্ছি, আপনি হয়তো ভয় পাইছেন, এটা ঠিক হয়ে যাবে, আপনাকে হয়তো আক্রমণ করে না। যারা আর কি ওইখানে গাড়ি যখন লোকটা দেখে থামায় বা ওইখানে থেমে থাকে তখনই আর কি তাদের সাথে আরো প্রচন্ড পরিমাণে খারাপ কিছু ঘটে। তো উনি আর কি পরবর্তীতে তাবিজ দেওয়ার পর উনি একটু সুস্থ হওয়ার পরে 2-1 দিন পর তারপর তারা অন্য রাস্তা দিয়ে ঘুরে আর কি বাসায় আসে। তো কিছুদিন পর উনি আর কি কিছুদিন গাড়ি চলায়, কয়েক মাস চলার পর উনি গাড়ি চলা বাদ দেওয়ার পর উনি আর কি বাসার কাজ করে এখন পর্যন্ত তিনি এখন একটু বয়স হয়ে গেছে তা। তো শহীদুল ইসলাম জীবন ভাই আমাকে এই ঘটনাটি পাঠিয়েছিল। রাসেল ভাই, যদি ভালো লাগে অবশ্যই লিসেনাররা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি চেষ্টা করব আরো স্পেশাল এপিসোড আপনাদের জন্য এবং ঘটনা নিয়ে আসার জন্য। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ঘটনায়। আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমি সুলাইমান হোসেন, লিখছি খুলনা থেকে। আমি ভূত নাইট এবং আপনার খুব বড় একজন ভক্ত, আর তাই আমার আম্মুর একজন কলিগের কাছ থেকে শোনা একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা তিনি আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি, যদি ভালো লাগে পরে শোনাবেন। আমি এবং আমার 2জন সহকর্মী একটা অনুদানের কাজে খুলনার কয়রাতে গিয়েছিলাম। সময়টা বর্ষাকাল, পুরো এলাকা জুড়ে শুধু পানি আর পানি। এলাকার বেশিরভাগ মানুষই গরিব। তাছাড়া 2007 সালের সিডরে ওই অঞ্চলে অনেক মানুষ মারা যায়, ক্ষতির পরিমাণ ছিল সীমাহীন। সেখানে আমাদের এনজিও বেশ কিছু অনুদানের ব্যবস্থা করে, সেটা সম্পন্ন করতেই আমাদের 3 জনকে পাঠানো হয়। আমরা সেখানে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে উঠি। যেদিন সন্ধ্যার পরে আমরা পৌঁছাই, সেদিন রাতে খাওয়ার সময় চেয়ারম্যান সাহেব আমাদেরকে জানান যে সেখানে আমরা যেখানে অনুদান দিতে যাব সেখানে যেতে হলে যে রাস্তা দিয়ে যেতে হয়, সেই রাস্তা এবং চারপাশের এলাকায় পুরোটাই পানি ভর্তি। আমাদের নৌকা করে মাইলখানেক একটা বড় বিল পার হতে হবে। আরও বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে সন্ধ্যার মধ্যে যেন বাড়ি ফিরে আসি। পরদিন কাগজপত্র সব রেডি করে সকালবেলা খাওয়া সেরে বেরোতে প্রায় 11টা বেজে যায়। চেয়ারম্যান সাহেব তার ভাতিজাকে আমাদের সাথে নৌকায় পাঠিয়ে দেন। অথই জলরাশির মধ্য দিয়ে নৌকা বেয়ে যায় প্রায় আধ ঘন্টা যাওয়ার পরে সেই গ্রামে পৌঁছলাম আমরা। গ্রামের চেহারা দেখে আমার এক সহকর্মী ইয়া আল্লাহ বলে বিস্ময় প্রকাশ করল। বিভিন্ন জায়গায় মাটির ঘর ভেঙে পড়ে রয়েছে,
এখানে ওখানে দুটি প্রকারের গাছ দুমড়ে মুচড়ে পড়ে আছে, চারিদিক জনশূন্য। আমার কাছে মনে হতে থাকলো যেন ঝড়ে পুরো ধ্বংস হয়ে যাওয়া পরিত্যক্ত কোনো একটা গ্রামে চলে এসেছে। চেয়ারম্যানের ভাতিজা জানালো যে গ্রামের সবাই নাকি প্রাইমারি স্কুলের বিল্ডিং ও গ্রামের শেষ মাথায় জঙ্গলে আশ্রয় নিয়েছে, কারণ জোরালো বৃষ্টি হয় যখন, তখন চারিদিক পানিতে ভেসে যায়। আর তাছাড়া আরও একটা কারণে এখানে আর কেউ বাস করে না। কারণটা কি জিজ্ঞেস করতেই সে জানালো যে কয়েক মাস আগে নাকি এই গ্রাম থেকে আচমকা কিছু মানুষ গায়েব হয়ে যেত, যাদের অনেকেই আর খুঁজে পাওয়া যায়নি। তবে দু একজন যাদের পাওয়া গেছে তারা নাকি সবসময় বদ্ধ উন্মাদের মতো শুধু এদিক ওদিক দৌড়তে থাকে। আর তাই এই ভয়ে গ্রামের সবাই এই গ্রামকে পরিত্যাগ করে। সত্যি বলতে গেলে এমন ভর দুপুরেও এই ঘটনা শুনে ওই গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। প্রাইমারি স্কুলে পৌঁছে দেখি যে সেখানে গ্রামের প্রায় সবাই এসে দাঁড়িয়ে আছে। অনুদানের কাজ ভালোভাবে শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এলো। চেয়ারম্যানের ভাতিজা আমাদের আরো দ্রুত এগোনোর জন্য বলতে লাগলো। চারপাশ ততক্ষণে একদম অন্ধকার। পরিত্যক্ত সেই গ্রামের ভেতর দিয়ে হেঁটে চলছি আমরা চারজন। আমরা যখন বিলপাড় থেকে মোটামুটি 5 মিনিটের দূরত্বে, তখন আমার প্রকৃতিটাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো। আমি ওদেরকে একটু সামনে এগিয়ে যেতে বললাম। কাজ শেষ করে যখন আমি হাঁটতে শুরু করেছি তখন ওরা অনেক দূর এগিয়ে গেছে। সরু রাস্তাটা একটু সামনে গিয়ে বাম দিকে একটা বাঁক নিয়েছে। ওরা তিনজন সেই বাঁকটা পার হওয়ার পর হঠাৎ সেই নির্জন পরিবেশটা একটা শিশু বাচ্চার মিষ্টি হাসিতে ভরে উঠল। চারিদিকে তখন চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। আচমকা এমন হাসিতে আমি চমকে উঠলাম। আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। অদ্ভুত সেই হাসি, অসম্ভব রকমের মায়াবী। আমার কাছে মনে হলো ফুটফুটে নাদোষ নুদোষ নিষ্পাপ একটা শিশু বাচ্চা যেন আমার চোখের সামনে প্রাণ ভরে হাসছে। সেই মুহূর্তে আমার কি হলো জানি না, আমার একটা তীব্র আকাঙ্ক্ষা জন্মালো সেই বাচ্চাটার হাত দিয়ে স্পর্শ করার জন্য। আমি কিছুতেই সেই আকাঙ্ক্ষার থেকে বের হতে পারলাম না। হাসির শব্দ উদ্দেশ্য করে আমি দ্রুত পায়ে উল্টো রাস্তায় যেতে শুরু করলাম, অর্থাৎ যেদিকে যাচ্ছিলেন বিলের দিকে, যেখান থেকে বিল পার হয়ে বাড়িতে যাবার কথা, সেদিকে না গিয়ে তিনি তার সঙ্গীদেরকে ছেড়ে উল্টো যেতে শুরু করলেন একটা মোহের মধ্যে পড়ে, যেটা কিনা সেই হাসিটা থেকে তৈরি হচ্ছিল, একটা ছোট্ট বাচ্চার হাসি, যেখান থেকে আসলে এতটাই মন্ত্রমুগ্ধ ছিল যে তিনি উল্টো পথে যেতে শুরু করলেন। কিন্তু অনেকক্ষণ যাবৎ হেঁটেও কিছুতেই সেই শব্দটাকে আমি কাছাকাছি যেতে পারলাম না। আমি যতই হেঁটে চলেছি শব্দটা ততই দূরে যেতে থাকে। মায়াবী সেই হাসির মায়ায় আটকে আমিও ক্লান্ত হওয়া সত্ত্বেও হেঁটে চললাম। একটা সময় চাঁদের আলোতে অনেক দূরে কোনো একজন মানুষকে দেখতে পেলাম। ধীর পায়ে হেঁটে চলছে, তার কোলে একটা বাচ্চা, তার মুখে অদ্ভুত আর মিষ্টি একটা হাসি। আমি তখন সেই মানুষটাকে উদ্দেশ্য করে অনেকটা জোরে ডাক দিলাম। কেন জানি না আমার ডাক শোনা মাত্র লোকটা হাঁটার যে গতি সেটা বাড়িয়ে দিল। আমিও সেই বাচ্চাটার কাছে যাওয়ার জন্য পাগলের মতো তার পেছন পেছনে দৌড়লাম। বেশ কিছুক্ষণ লোকটা একটা ভাঙাচোরা বাড়ির মধ্যে গেল। বেশ কিছুক্ষণ পরেই সেই লোকটা একটা ভাঙাচোরা বাড়ির ভেতরে ঢুকে গেল। আমিও তাদের পিছু পিছু সেই বাড়িতে ঢুকলাম। হঠাৎ বাচ্চাটার হাসির শব্দ থেমে গেল, আর তারপরে ভারী কোনো কিছু পানির মধ্যে পড়ার শব্দ হলো, আর শুরু হলো সেই বাচ্চার কান্না। আমি দৌড়ে গিয়ে দেখি লোকটা একটা কুয়োর সামনে দাঁড়িয়ে আছে, আর তার কোলে সেই বাচ্চাটা নেই। আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে বাচ্চাটাকে বাঁচানোর জন্য কুয়োতে ঝাঁপ দেব, এমন সময় আমার মোবাইলে একটা অ্যালার্ম বেজে উঠল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি ওয়াক্তে নামাজের সময় অ্যালার্ম সেট করা,
তখন এশার সময় অ্যালার্মের শব্দ বাজতে আমার কি হলো, আমার মনে হলো যে আমার তো নৌকা করে ওদের সাথে চেয়ারম্যান বাড়ি ফেরার কথা। চারপাশ তখন একেবারে নিস্তব্ধ। বাচ্চার কান্নার আওয়াজে ততক্ষণ থেমে গেছে। আমি কোর একেবারে মুখে দাঁড়িয়ে আছি। পেছনে ফিরতেই দেখলাম আমার ঠিক পেছনে মাটি থেকে ফুটখানেক উঁচুতে খানিকটা গাঢ় কালো জমাট বাঁধা একটা অন্ধকার। চোখের সামনে এমনটা দেখার পরে ভয়ে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা হলো। আর তখনই সেই জমাট বাঁধা অন্ধকারটুকু আমাকে এত জোরে ধাক্কা দিল যে আমি উল্টে গিয়ে কোর অন্য পাশে একটা বড় গাছের সাথে ধাক্কা খেলাম। মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হওয়ার আগে সেই অন্ধকারটা দ্রুত বেগে ভাসতে ভাসতে বিলের দিকে চলে গেল। কতক্ষণ জ্ঞানবিহীন ছিলাম আমি জানি না। জ্ঞান ফিরতেই দেখলাম আমি সেখানে সেভাবেই পড়ে আছি। মাথা ব্যথায় চিনচিন করছে। অনেক কষ্টে দাঁড়ালাম, বিলপার লক্ষ্য করে হাঁটতে লাগলাম। প্রায় আধ ঘন্টা হেঁটে বিলপারে পৌঁছে দেখি যে আমার 2 কলিগ বসে আছে। আমাকে দেখেই তারা দৌড়ে এলো। জিজ্ঞেস করলো আমি কোথায় ছিলাম। চেয়ারম্যানের ভাতিজা নেই দেখে আমি জিজ্ঞেস করলাম তার কথা। তারা বলল যে সে নাকি আরো অনেকক্ষণ আগে আমাকে খুঁজতে বের হয়েছে। এই কথা শুনে দুশ্চিন্তা এবং অজানা আতঙ্কে আমি কি করব বুঝতে পারলাম না। ওদেরকে সাথে নিয়ে জোরে জোরে নাম ধরে ডাকতে লাগলাম। আবার সেই জনমানবহীন গ্রামে ঢুকলাম। আশেপাশে সব জায়গাগুলো খুঁজেও তার কোনো দেখা না পেয়ে যখন ক্লান্ত হয়ে গেছি, ঠিক তখন বড় কোনো একটা গাছ ধপাস করে মাটিতে পড়ার শব্দ কানে এলো। আর সাথে সাথে একজন মানুষের আর্তচিৎকার। আমাদের সবার পিলে চমকে উঠল। শব্দটা বেশ কিছুটা সামনে থেকে এসছে। দৌড়ে সামনে গিয়ে দেখি বেশ বড় সড়ো একটা গাছ মাটিতে ভেঙে পড়েছে। আর সেই গাছের নিচে চাপা পড়ে যন্ত্রণায় কোকাচ্ছে চেয়ারম্যানের ভাতিজা। 3 জন মিলে অনেক কষ্টে গাছের নিচ থেকে তাকে টেনে বের করলাম। তার দেহের অনেক জায়গায় কেটে ছিঁড়ে থেতলে গেছে। চোখগুলো ভয়ে ও যন্ত্রণায় সাদা হয়ে গেছে। আর বুকের এক পাশ থেকে অজস্র রক্ত গড়িয়ে পড়ছে। আমরা ওকে বিল পারে নিয়ে নৌকাতে করে চেয়ারম্যানের বাড়ি ফিরলাম। চেয়ারম্যান বাইকে করে ধরাধরি করে সেই রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানান যে তার পাঁজরের 2টো হাড় ভেঙে গেছে। আর অনেক রক্ত পড়ার দরুন সেরে উঠতে অনেকটা সময় লাগবে। কথা বলার মতো কোনো অবস্থাতে সে ছিল না। কি হয়েছিল তা জিজ্ঞেস করাতে অনেক কষ্টে ফিসফিস করে শুধু কয়েকবার বাঁশি বাজে এই কথাটা বলেছিল। অর্থাৎ তার কথা বলার মতো অবস্থা ছিল না। তারপরেও যখন ফিসফিস করে সে 2-1বার শুধু এতটুকু বলতে পেরেছিল যে বাঁশি বাজে। এই কথাটা সে বলেছিল। তার সাথে কি ঘটেছিল তা পুরোটা আমরা জানতে পারিনি। পরদিন আমরা ওখান থেকে চলে আসি। পরবর্তীতে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে জানতে পারি অনেকদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকে সে কেমন যেন ভীতের মতো আচরণ করতে থাকে। শাফিন ভাই, এটাই ছিল ভদ্রলোকের কাছ থেকে শোনা সেই ঘটনা। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো সেটা আজকের এপিসোডে আমার 2য় ঘটনা। এই ঘটনাটা আমাকে শেয়ার করেন আমার এক ভার্সিটির ফ্রেন্ড হানিফ। তো হানিফের সাথে এই ঘটনাটা 2014 সালের দিকে ঘটে। 2012 সালের দিকে পড়ালেখা শেষ করে হানিফ ঢাকার কোন এক জায়গায় তখন একটা প্রাইভেট জব করতো এবং সেই সুবাদেই ও ব্যাচেলার একটা বাসা থাকতো। হানিফের ফ্যামিলি থাকতো ঢাকা ঠিক পাশে কেরানীগঞ্জে। আর ও যে বাসাটা থাকতো ঢাকাতে, হানিফ তার ঠিক পাশের বাসায় বাড়িওয়ালার মেয়ের সাথে ওর আগে থেকে অ্যাফেয়ার ছিল। তো ওদের যে অ্যাফেয়ার শুরু হয় সেখানে প্রথম থেকে মেয়ের বাবা কোনোভাবে রাজি হচ্ছিল না এবং হানিফকে নানাভাবে হুমকি দিত। এবং হানিফ তার ফ্যামিলিকেও জানায়। তার ফ্যামিলি একদিক দিয়ে পজিটিভ ছিল, কিন্তু মেয়ের বাবা কোনোভাবে রাজি ছিল না। তো 14 সালের শুরুর দিকে একটা পর্যায়ে সেই মেয়ে হানিফকে নিয়ে পালায় বিয়ে করে ফেলে এবং বিয়ে করার পর তারা ঠিক পাশের এলাকাতে কোনো একটা বাসায় ভাড়া থাকা শুরু করে। তো যেহেতু বিয়ে হয়ে গেছে, মেয়ের বাবার আর তখন কিছু করার থাকে না। তো বিয়ের ঠিক 7 দিনের মাথায় হানিফ
ও যে অফিসে জব করতো সেখানে তার শ্বশুর যায় এবং গিয়ে তার সাথে হাই হ্যালো করতেছিল, বলতেছে যে তুমি এরকম বিয়ে শাদী করছো, তোমরা আলাদা থাকতেছো, দরকার হলে আমার ফ্ল্যাটে এসে পড়ো, আমার বাসার উপর এরকম খালি আছে, এরকম ওকে বোঝাচ্ছিল। তো হানিফ প্রথমে একটু ঘাবড়ায় যায়, বলছে যে লোকটা কয়েকদিন আগেও এরকম আমার সাথে খারাপ ব্যবহার করলো, সে এখন এরকম বিহেভ করতেছে। সেদিনের মধ্যে হানিফ ওনার কথাবার্তা শুনে এসে পড়ে বাসায় এবং তার ওয়াইফকে বলে যে তোমার আব্বা এরকম অফিসে আসছিল, তো এরকম আমাকে বুঝাচ্ছিল। তো তার ওয়াইফ মরি আসে বলতেছে যে দেখো হানিফ, যেটাই করো ভেবে চিন্তে করে, আব্বার কিন্তু এতটা ভালো হওয়ার কথা না, তো উনিও যতটুকু পারো ওনার থেকে দূরে দূরে থাকবে। ঠিক তার পরের দিন দুপুরে লাঞ্চের আগে দিয়ে হানিফের কাছে ও শ্বশুর আবার যায় এবং এমন একটা মানে এমনভাবে কথা বলতেছিল যে ওরা মানে বাবা ছেলে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ওদের সাথে অনেক আগে থেকেই সম্পর্ক ভালো, এরকম একটা সিচুয়েশন। এবং তিনি একটা পর্যায়ে হানিফকে বলে যে বাবা চলো এক কাজ করি, আজকে তো অনেকক্ষণ তোমার সাথে কথাবার্তা হলো, চলো আজকে একসাথে আমরা লাঞ্চ করবো। তো হানিফও এরকম কথা চলে সে রাজি হয়ে যায় এবং ওকে বলতেছে পুরান ঢাকায় চলো, এরকম আমরা এরকম কাচ্চি খাবো চলো। তোকে নিয়ে এরকম পুরান ঢাকা যায়। তো খাওয়া দাওয়া শেষ করার পরে উনি যখন যাদের অফিসে বা হানিফ যখন ওর অফিসে ফিরবে, উনি যখন ওনার কর্মস্থলে যাবে, তখন সেই পর্যায়ে হানিফের শ্বশুর ওকে বলতেছে যে এক কাজ করো, এখানে আমার এক ফ্রেন্ড আছে, একটু যেহেতু এই এলাকায় আসছি একটু হাই হ্যালো করে যাই, চলো তোমার সাথে পরিচয় করে দিলাম। তো হানিফ এরকম যায়, ও হানিফ বলে যে গিয়ে ঢুকেই দেখতেছে একটা ফ্ল্যাট বাসার একতলায় মানে একটা চেম্বারের মতো। এবং ও যখন হানিফ যখন গিয়ে বসে তার কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যে যে একজন লোক আসে, যার কাছে মানে ওই যে লোকটা মানে ওর শ্বশুরের ফ্রেন্ড ছিল, সে আসে এবং হানিফের সাথে পরিচয় হচ্ছিল। এবং লোকটাকে দেখে হানিফের একটু অবাক লাগে এই কারণে যে লোকটা পাঞ্জাবি পরা ছিল এবং হাতে অনেকগুলো আংটি ছিল এবং ওর সামনে মানে হাত গণনা করার যে বই, এই ধরনের কয়েকটা বই ছিল সামনে টেবিলের কর্নারে। তো হানিফের শ্বশুরটা বলতেছে আর কি, আস্তে আস্তে হানিফকে বলতেছে যে ও আবার একটু জ্যোতিষী টাইপের, তো এই জন্য সে বইটি রাখে। যাই হোক, হানিফকে তখন ওই লোক কিছু ওই জামাই নতুন জামাই গেছে এরকম একটু জুস টুস এরকম খাইতে দেয়। খাওয়ার পর তো ওরা আবার বের হয়ে গিয়ে পরে যা যা জায়গায় চলে যায়। তো সেদিন রাত্রেবেলা হানিফ যখন ঘুমাতে যাবে, তখন ঘুমাতে যাওয়ার পর ঘন্টা খানিক পর ও নাকি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায় এবং উঠে যেয়ে ও সুদূর ওয়াইফকে জোরে ধাক্কা দিয়ে বলতেছে যে আমার ঘাড়ের দিকে প্রচন্ড ব্যথা করতেছে, একটু ধরো, চাপ দিয়ে ধরে রাখো। হানিফের ওয়াইফ মনে করছে হয়তো প্রেশার বেড়ে গেছে, সে ঠান্ডা পানি এনে ঘাড়ে ঢালতেছে বা ঠান্ডা পানি চেক দিচ্ছিল। দেখতেছে যে না, হানিফের এমন অবস্থা যে শ্বাস নিতে মনে সমস্যা হচ্ছে, ও কিছু ভয় পেয়ে যায়। এদিকে এমন কেউ নাই যে আত্মীয় স্বজন যাদেরকে জানাবে, কারণ হানিফের আত্মীয় স্বজন বাইরেই থাকে। তো ওর ওয়াইফ এগুলা দেখে দেখতেছে শরীরের পিছন সাইডে পুরো নীল হয়ে যাচ্ছিল। তো এরকম যখন দেখতেছে তো ভাবছিল ডাক্তার কাছে নিয়ে যাবে, কিন্তু না, মানে আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যেই হানিফ মোটামুটি আবার ঠিক হয়ে গেছে এবং কোনো রকম ওকে ঘুম পাড়ায় দেয়। পরের দিন সকালে উঠে দেখতেছে যে হানিফের ভালোই জ্বর এবং বিছান থেকে উঠতেই পারতেছে এবং ওর নাকি পিছের সাইড এবং হাত পা খুব ব্যথা করতেছিল। এটা দেখার পর হানিফের ওয়াইফ ওর এক ফ্রেন্ড মনে ডাক্তার ছিল, তার সাথে যোগাযোগ করে তো ওকে এরকম নর্মাল মেডিসিন দেয়। এরকম 3-4 দিন নাকি হানিফ বেশ অসুস্থ ছিল এবং প্রায় সময় নাকি ওর রাতে এরকম শ্বাসের সমস্যা হতো, শ্বাস নিতে, এবং ওর ঘাড় প্রচন্ড ব্যথা করতে বলতো এবং বুকে ধর পড়লে যেরকম করে না, মানে এরকম ওর অবস্থা হয়ে গেছিল, যেরকম ওর মানে খুব হাঁপাচ্ছে এরকম দেখাচ্ছিল এবং ওর নাকি অনেক দুর্বল হয়ে গেছিল হানিফ। তো ওর ওইরকম ফ্রেন্ড একজন ডাক্তার বাসায় আসে, তারা দেখার পর কিছু মেডিসিন দেয়। তো মেডিসিন দেওয়ার পরে হানিফ প্রায় এরকম 5-6 দিন অসুস্থ থাকার পরে একটু সুস্থ হয়। তো ওর যেহেতু জব করতে হবে, সে আবার অফিসে যায়। ঠিক যেদিন অফিসে যাবে তখন ওর শ্বশুর আবার আসে, এসে হানিফকে বলতেছে বাবা তোমাকে এতদিন দেখলাম না, আমি তো কাছাকাছি আমার অফিস, সেই জন্য তোমাকে দেখতে আসলাম, কি অবস্থা, কেমন আছো? তো বলতেছে যে আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য আসতে পারি নাই। তো তখন তার শ্বশুর বলতেছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমরা তো বিয়ে শাদী করছো প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেল, তো আমি চাই যে তোমাদেরকে এরকম রিসিভ করতে, এখন তুমি তোমার আব্বা আমাকে ডাকো, তাহলে আমরা একটু নিজেরা বসে মিটিং করে একটু কথাবার্তা বলবো। তবে ওই লোক বলে যে তবে আমার একটা শর্ত আছে, শর্তটা মানতে হবে। তো যাই হোক, এরকম হানিফ ওর আব্বা আমাকে ডাকে এবং ওদের মধ্যে মিশ করায় দেয়। এবং তবে লোকটা শর্ত দিয়ে বলতেছে ও শ্বশুর যে যেটাই করো না কেন, তুমি এখন নতুন চাকরি ঢুকছো, মাত্র 2-1 বছর হয়েছে, তো তুমি আগে সেটেল হও, সমস্যা নেই, সেটেল হয়ে চলে যাও, কিন্তু ততদিন পর্যন্ত তুমি আমার বাসার টপ ফ্লোরে একটা রুম, 2টা রুম আছে, তুমি আর আমার মেয়ে এখানে থাকবা, কারণ আমার একমাত্র মেয়ে। এরকম অনেক বোঝানোর পরে ফ্যামিলি মেম্বাররা ওকে রিকোয়েস্ট করে, হানিফের রাজি হচ্ছিল না, পরে ওরা থাকা শুরু করে হানিফ। এদিকে হানিফের ফ্যামিলি তো বাড়িতে চলে যায়। তো হানিফ যখন থাকা শুরু করে, ও যে আসলে সম্পূর্ণ সুস্থ হয়েছিল তা না, ওর কিন্তু ওই বুকে ধরা পড়ে না, এরকম মাঝে মাঝে হইতো। তো ওদের বাসায় মানে মুনিরাদের বাসায় ওঠার পরে, মানে হানিফ যখন উঠে ওরা, তখন নাকি প্রায় 7-8 দিন থাকার পরে মুনিরার আম্মা একদিন দুপুরের দিকে ছাদে গেছে
এবং কয়েকটা ফুলের টব নিয়ে গেছে গাছ লাগাবে। তখন মুনিরাও ডাকে যে দেখ মা আয়, কয়েকটা গাছ লাগাবো, ওই ফলের গাছ আনছি। তো একটা ছিল গন্ধরাজ গাছ এবং এটাতে সে ফুল ফুটছিল, এবং মুনিরার আম্মা টবটা খুব সুন্দরভাবে সাজায় রাখছে, মানে সে মাটি দিয়ে খুব সুন্দর করে টবটা মানে তৈরি করে দিছে। এবং সে মুনিরাকে বলতেছে যে মা গন্ধরাজ ফুলে তো অনেক সুন্দর গন্ধ হয়, তুই এক কাজ কর, তোর রুমের সামনে যে ছোট বারান্দাটা আছে ওখানে রাখতে পারিস, তোর রুমে গন্ধ থাকবে, খুব সুন্দর গন্ধ আসবে। তো মুনিরার বাসার চক্রে যে ফ্ল্যাটটা ছিল সেটা ছিল 3টা রুম ছিল, মানে 2টা বেড, একটা ডাইনিং ছিল, আর তার পাশে একটা ছোট বারান্দা ছিল, মানে সেই বারান্দাতে রাখার কথা বলতেছে। তো মুনিরাও সেরকম ওর মায়ের কথা অনুযায়ী টপটা এরকম বারান্দার মধ্যে রেখে আসে, এবং ওরা ওইরকম কিছুক্ষণ থাকার পরে মুনিরার মা তো চলে যায় নিতে। তো সেদিন এরকম হানিফ আসে। তো সেই রাতে আসার পরে মানে ফজরের ঠিক আগ দিয়ে মুনিরা, মানে যখন তো ঘুমাইছিল, ফজরের ঠিক আগ দিয়ে মুনিরা দেখতেছে যে ওর পাশে হানিফ নাই। তো না থাকার পর মুনিরা ভাবে হয়তো বাথরুমে গেছে, কিন্তু দেখতেছে যে না, অনেকক্ষণ এসে সে আসতেছে না। মুনিরা পাশের রুমে গিয়ে দেখতেছে যে হানিফ মানে ফ্লোরের মধ্যে বসে আছে এবং ও জোরে জোরে শ্বাস নিতেছে এবং ফ্যানের দিকে তাকায় আছে। মুনিরা কিছুটা ভয় পেয়ে যায়, মানে মুনিরা ভাবে যে হয়তো কি সে আগের থেকে অসুস্থ নাকি বুঝতেছে না সে। তো মুনিরা অনেকক্ষণ ধরে ওকে বলতেছে যে তোমার কি সমস্যা, কিন্তু ও কোনো কথাই বলতে পারে না। পরে তো ওকে কোনো রকম রুমে নিয়ে এসে আবার সে আগের মতো এরকম ঠান্ডা পানি দিচ্ছে, একদিন ছিল ঘাড়ের মধ্যে ব্যথা নাকি দেখতেছে, সেদিনের মতো আবার হানিফ সুস্থ হয়ে যায়। তো ঠিক আবার এরকমটা না, হানিফ 2-3 দিন অসুস্থ, এবং এই অসুস্থটা আগের থেকে খুব সিরিয়াস। এবং ওর বাবা মাকে ডাকে, মানে মুনিরা ওর আব্বা আমাকে নিজে থেকে ডাকে পরের দিন, যা দেখো কি অসুস্থতা। তো মানে ওর আব্বা একটু ফোটা দিয়ে বলতেছিল যে কেমন ছেলে বিয়ে করলে এরকম অসুস্থ হয়ে থাকে। তো বলছে ঠিক আছে, ভালো ডাক্তার দেখা। তো যাই হোক, ঠিক তার 2 দিন পরে রাত্রেবেলা মুনিরা এরকম ঘুমানোর সময় দেখতেছে, মানে একটা পরে দেখে যে হানিফ নাই। সে গিয়ে দেখে যে হানিফ সে পাশের ডাইনিং রুম ছিল, এখানে যে ফ্যান, সেখানে ফ্যানের মধ্যে দড়ি দিয়ে সুইসাইড করতে যাবে, এবং মুনিরা যখন ওকে গিয়ে জোরে ধাক্কা দেয় তখন হানিফ পড়ে যায়, এবং সে মানে পড়ে গিয়ে মানে ওর এক কথা মানে অন্য মানুষ, মানে কোনো সেন্স নেই এরকম একটা অবস্থা। মুনিরা তো খুব চিল্লাচিল্লি করে ফোন দিয়ে ওর আব্বা আমাকে ডেকে আনে। তো ওর আব্বা মা বলতেছে যে এই ছেলেটা কি আসলে কেউ এডিক্টেড না, কেউ এরকম করে কেন, উল্টাপাল্টা কাজ, ওর বুকে ধরপড়, এগুলো কেন হচ্ছে, এক কাজ কর, এরকম রিস্কে যাস না, ওর আব্বা আমাকে খবর দেয়, ওনারা যদি কিছু করতে পারে সে করবে। সেদিকে মুনির আব্বা আম্মাকে ডাকা হয়। তো মুনির আব্বা হয়তো কোনো কারণে আসে না, ওনার আম্মা আসে। আসার পরে কয়েকদিন থাকে ওদের বাসায়, এবং মুনির মা বলতেছে যে আমার সরি মানে এই হানিফের মা বলতেছে যে আসলে আমার ছেলে তো এরকম ছিল না আগে, তো এরকম কেন হইলো, এগুলো নাকি প্রায় সময় নিয়ে কান্নাকাটি করতো। এদিকে দিয়ে হানিফ অসুস্থ, একটা ডাক্তারও দেখানো হয়, কিন্তু ট্রিটমেন্ট চলতেছিল, কিন্তু ওর মধ্যে মানে ও কেমন অন্য মানুষ হয়ে থাকতো, এবং ওর নাকি প্রায় সময় রাতে বুক ধরপড় করতো, এবং ওর শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল এবং শুকায় যাচ্ছিল। তো এরকম একদিন হানিফ এরকম মেডিসিন ওকে শোয়া রাখছে, ওর অফিস মোটামুটি বন্ধ, তো ও কাজ করতে পারতেছে না, অফিসে যেতে পারতেছে না, তো অফিসে ও বাসাতে ছিল। সেদিন নাকি প্রচণ্ড বৃষ্টি ছিল। তো ওতে বাসার সামনে যে বারান্দাটা, সেখানে বাইরে থেকে পানি আসতেছিল অনেক, এবং যে ফুলের টবটা ছিল, গন্ধরাজ ফুলের টবটা ছিল, ওইটা নাকি মুনিরা একটু সাইড করে রাখছিল। তো ওই টবের থেকে মাটির যে পানিগুলো থাকে সেটা পুরো ফ্লোর ভরে যাচ্ছিল। তেমন সময় হানিফের মা গিয়ে ওই টবটা, বৃষ্টি একটু কমে, ওই টবটা নিয়ে মানে ছাদে রাখবে আর কি, সে বারান্দাটা পরিষ্কার করবে। তো পিছল খেয়ে এই টবটা ঠিক ছাদের ঠিক বাইরে নেবে, এমনটা পিছল খেয়ে মানে উনি একটু পড়ে যায় এবং টবটাও ফেটে যায় আর কি, হাত থেকে পড়ে। সঙ্গে সঙ্গে মুনিরা আসে, আওয়াজ পেয়ে বলতেছে যে কিসে বা কোনো সমস্যা। তখন হানিফের মা বলতেছে না টবটা পড়ে গেছে বলতে, উনি যখন টপের দিকে তাকায় দেখে টবটা ভেঙে গেছে, কিন্তু ঠিক গাছের যে শিকড়টা ছিল, গন্ধরাজ শিকড়, এখানে 2টা বড় বড় তাবিজ, প্রায় 2 ইঞ্চি সমান বড়, এবং 2টা তাবিজ, এবং ওটা উনি দেখে একটু অবাক হয়ে যায়, বলতেছে এটা কি। তখন মুনিরা দেখে বলতেছে যে এটা তো বলতে পারবো না। তখন মা মানে হানিফের মা দেখে অবাক হয়েছে এবং বলতেছে যে তুমি কি আমার ছেলেকে তাবিজ করছো তাহলে এত কয়েকদিন, যে অসুস্থ হয়ে গেছে। এটা নিয়ে নাকি অনেক তুলফালাম ঘটনা, এবং মুনির আব্বা আমাকে ডাকা হয়, ওদের মধ্যে পুরো একটা বিশাল ঝগড়া হয়ে যায়, এবং মুনিরা শ্বশুর মানে হানিফের আব্বাকে বাড়ি থেকে ডেকে আনা হয় সেদিনই, এবং তিনি একটা পর্যায়ে বলতেছে যে না, আপনি আমার ছেলেকে তাবিজ করছেন, আপনার মেয়ে তাবিজ করছে, যে আমার ছেলে অসুস্থ, আমি ওকে বাড়ি নিয়ে যাবো, ওকে সুস্থ করবো, আমার বাড়িতে হুজুর আছে, ওই হুজুরদের সুস্থ করাবো, তারপরে বাকি কথা পরে হবে। এদিকে মুনিরা খুব কান্নাকাটি, ও তো স্বীকার করতেছে যে না, আমি এরকম কোনো তাবিজ করি নাই, কিন্তু মুনিরার মধ্যে একটাই সন্দেহ যে ওর মা যেহেতু ফুলের টব নিয়ে আসছিল, নিশ্চয় ওর মা কিছু একটা করছে। তো যাই হোক, এদিকে মনিরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, যে একটা হুজুর দেখানো হয়, এবং হুজুরটা বলতেছে যে দেখেন সমস্যাটা হচ্ছে যে আপনার ছেলের বউ কিছুই করে নাই, বয়স্ক 2জন পুরুষ মহিলা এই কাজটা করছে, এবং এটার নাম আমি নিব না, নিলে আপনাদের মধ্যে সমস্যা হবে। এটা আপনারা ঢাকায় যান, ওদের মানে 2 পক্ষ নিয়ে, মানে মেয়ের বাড়ির এবং আপনারা যারা আছেন একটু
আপনারা বসেন একসাথে, সালিশে বসেন, দেখবেন এটার সমাধান এখানে হয়ে গেছে। তো তখন সেই হুজুর আবার সে যে তাবিজ দুইটা আবার নিয়ে গেছিল আর কি, মানে হানিফের আপা আমার নিয়ে গেছিল তাবিজ দুইটা, এবং হুজুর সেই তাবিজগুলো খুলে, তাবিজে নাকি 21টা না 22টা এরকম গিট দেওয়া ছিল সুতা দিয়ে, এগুলো সব খুলে হুজুর তাবিজটা বন্ধ করে দেয় এবং বলে যে ওর কোনো সমস্যা হবে না, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো এরকম নাকি প্রায় 7-8 দিন যাওয়ার পরে হানিফ গ্রামে থাকতে কিছুটা সুস্থ হয়, কেরানীগঞ্জ যখন সুস্থ হয় কিছুটা হওয়ার পরে ওকে নিয়ে আসা হয় এবং ওরা ঠিক করে যে এখানে সালিশ বসবে। এদিকে মনিরা ওর আব্বা মাকে এমন ফোর্স করে এবং বলে যে তাবিজ দুটো তোমরাই করছো, নাহলে আইফুলের টাবিজ তাবিজ দিতেন, এবং যদি সমাধান না করো তাহলে মনিরা একটু হুমকি দেয় যে আমি এরকম করে সুইসাইড করবো যদি উল্টা পাল্টা কিছু করো। তো এদিকে মনিরা আব্বা মা বলছে ঠিক আছে তুমি ও আসুক হানিফ, আমরা যা বলার বলবো হ্যাঁ বলবো। এরকম তো ওদের মধ্যে ফ্যামিলির মধ্যে সালিশ হয়, মানে ওদের বাসাতেই ঢাকাতে। তখন একটা পর্যায়ে হানিফকে বলা হয় যে তুমি আসলে কি করছো, মানে মনিরাদের ফ্যামিলি কেউ একজন ছিল হয়তো মিডলম্যান, যে উনি সমাধানটা করবে। উনি পরে জিজ্ঞেস করে দুই পক্ষের মধ্যে উনি কথা বলতেছে আসলে কি হয়েছে। তো হানিফ বলে যে আমি কিছু বলতে পারবো না, আমার এরকম অসুস্থতা ফিল করি সেদিন থেকে, যেদিন ওই বলে যে মনিরা আপা আমাকে এরকম খাইতে নিয়ে গেছিল একটা জায়গায়, তারপর থেকে আমি এরকম অসুস্থতা ফিল করা শুরু করি, এর আগে আমি এরকম অসুস্থ ছিলাম না। এবং মনিরা আমাকে প্রায় বলতো যে তোর আপুর সাথে একটু কম ঘোরাফেরা করি। তখন সেই লোক মানে অনেক যখন প্রেশার দেওয়া হয় তখন মনিরা আব্বা বলে যে আসলে ভুলটা আমারই হয়েছে, আমি আসলে ও বিয়ে করছে আমাকে আগে, মানে হানিফ বিয়ে করছে, ওকে আমি আগে থেকে দেখতে পারতাম না। এর জন্য আমার এক ফ্রেন্ড ছিল, সে একটু কবিরাজ ধরনের বা একটু জ্যোতিষী টাইপের ছিল, তাকে তার বাসায় যখন যাই তখন ওর পানির মধ্যে মানে যে জুস ওকে খেতে দিয়েছিল ওদের কিছু একটু মিশাই দিছে এবং এতে হানিফে কিছুটা অসুস্থ হয়ে যায়। এবং তারপরে দুটো তাবিজও আমাকে দিয়ে দিয়েছিল যাতে ওকে তাবিজ করা হয়, এবং এই ফুলের টবের মধ্যে তাবিজ লাগায় আমি মনিরার মাকে দিয়ে ওর বাসায় পাঠাই দিয়েছিলাম। তো যেটাই হোক তারপর থেকে এরকম অসুস্থ হয়ে যায়। আমি এটার জন্য দোষ স্বীকার করতেছি, মানে আমি বুঝতে পারছি যেটা আমার সমস্যা হয়েছে। তো রিকোয়েস্ট করবো যে আমাকে এরকম মাফ করে দেওয়া হোক, আমি আসলে আর চাবো কোনো ক্ষতি চাবো না। এগুলা বলা হয় আর কি অনেক কিছু, মানে চেঁচালিশ করা। হানিফ বলে যে এরকম, মানে সে নিজে অবাক হয়ে গেছিল যে সে তো কখন আসলে তাবিজ কিভাবে করে মানুষের উপর সে তো বুঝে না, তো নিজের উপর যখন পরে সে বুঝে, তো একটা পর্যায়ে পরে ওদের মধ্যে মিলমিশ করায় দেয়। হানিফ যেটা বলে এখন আল্লাহ দিল শ্বশুরশাশুড়ির সাথে খুব মিল এবং ওইটা সমস্যার সমাধানে পড়ে। তো এটাই আর কি ঘটনা, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ডাক্তার রজত দাশগুপ্ত, কলম্বিয়া, সাউথ ক্যারোলাইনা, ইউনাইটেড স্টেটস থেকে। এবং তিনি অতীতে আমাদের সাথে ঘটনা শেয়ার করেছিলেন তার নিজের কণ্ঠে, বাট এইবার তিনি ঘটনা পাঠিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটি আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তো আমি আমার মতো করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এবং ঘটনাটি ঘটেছিল রজতদার এক চাচার সাথে 80-র দশকের কোনো এক সময়, শেষের দিকের কোনো এক সময়। তো আমি চলে যাচ্ছি রজতদার পাঠানো ঘটনায়। 80-র দশকের শেষের দিকের কথা। রজতদার কাকা তখন তিনি ফরেস্ট ডিপার্টমেন্টে সরকারি চাকরিতে জয়েন করেন এবং তার প্রথম দিকের কাজ ছিল চট্টগ্রামে বনাঞ্চলে, এবং তিনি সেখানে একজন ফরেস্ট অফিসার হিসেবে যোগ দেন। বেশ কিছুদিন সেখানে চাকরি করেন এবং অনেক কিছু দেখেন, শেখেন, জানেন। এবং এরপর তার ট্রেনিংয়ের সময় আসে এবং ট্রেনিংয়ে তাকে যেতে হবে বাংলাদেশের অন্য একটি অঞ্চলে, এবং সেখানেও নিবিড় বন ছিল, বেশ বড় বন। 80-র দশকের দিকে কিন্তু বাংলাদেশের অনেক বনেই বাঘও ছিল, এরকম একটা ব্যাপার। এবং এই যে রয়্যাল বেঙ্গল টাইগার সেটাও অনেক বনেই ছিল, চট্টগ্রামেও ছিল, মানে চিটাগাংয়ের যে বনাঞ্চল আছে সেখানেও ছিল। তো বুঝতেই পারছেন তখনকার বনাঞ্চল কিন্তু বেশ নিবিড়, এবং তখনকার ফরেস্ট অফিসারদের বেশ বেগ পেতে হতো এই জিনিসগুলো মেনটেন করতে গিয়ে। তো যাই হোক, রজতদার কাকার সেখানে যেতে হয়। তো তিনি তখন চট্টগ্রাম থেকে আসা, তাদের একটু কষ্ট ছিল, ফেরি পার হয়ে আসতে হতো এখানে। তো খুব ভোরে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে তিনি সন্ধ্যার পরপর ঢাকা চলে আসলেন। তো ঢাকায় এসে পৌঁছেছেন যখন, এর মাঝেই টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। তো বাস স্ট্যান্ডে নেমেই তিনি আরেকটা রিক্সা নিলেন, রিক্সা নিয়ে অন্য একটা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। তো সেখানে যখন পৌঁছলেন তখন অলমোস্ট তার পাটা ভিজে গেছে প্রায়। তো সেখান থেকে তাকে যেতে হবে অন্য একটা ডিস্ট্রিক্টে, এবং সেটা হচ্ছে যেখানে তিনি তার পোস্টিং হয়েছে। এবং সেইখানে যেও কিন্তু তিনি সেই বাস থেকে নেমে তাকে জার্নি করতে হবে, তিনি জানেন অলরেডি একেবারে অন্ধকার হয়ে গেছে, এর মাঝে বৃষ্টিতে চারিদিক একেবারে ছেয়ে ফেলছে, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে, পাকা রাস্তার উপর কালো পিচের রাস্তায় বৃষ্টি পড়ে অন্যরকম একটা দৃশ্য।
তো তিনি সেখানে বাস স্ট্যান্ডে যে তাড়াতাড়ি একটা বাসের টিকিট ম্যানেজ করলেন, পরবর্তী বাসের, এবং যেই ডিস্ট্রিক্টে যিনি যাবেন সেটা ঢাকার থেকে এত দূর না বা চিটাগাংয়ের মতো দূর না। তো তিনি সেখানে বাসের টিকিট নিয়ে ফেললেন, বাসের টিকিট নিয়ে বাসে উঠে গেলেন যথাসময়। তো আসছেন, রাস্তার জার্নি অন্যরকম লাগছে, এখন অন্ধকারে এবং এর মাঝে তেমন কিছু দেখা যাচ্ছে না। বাসের কাচের মাঝে পানির ফোঁটা জমে একেবারে বাতাসে সেটা ধেয়ে ধেয়ে যাচ্ছে একদিকে, এবং সামনের যে ড্রাইভারের হেডলাইট পড়েছে সেটাতে রাস্তা যতটুকু দেখা যাচ্ছে সেটাও বৃষ্টি স্নাত উইন্ডশিল্ড। তো তার কাছে অন্যরকম লাগছে। এর মাঝে আবার তিনি দেখছেন মাঝে মাঝে আকাশে দেখা যাচ্ছে যে মেঘে বিজলি চমকাচ্ছে, আবার সেই মেঘ সরে গিয়ে একটা চাঁদ দেখা যাচ্ছে। একেবারে অন্যরকম একটা সিন, মানে তার কাছে দেখেই মানে অন্যরকম লাগছে। তো তিনি জানেন যেখানে তিনি যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু বেশ বড় একটা ফরেস্ট এলাকা, এবং তার পাশেই সেই বিশাল বনাঞ্চলের পাশে বর্ডার এলাকা, সেখানে পাহাড় আছে, এরকম একটা অবস্থা। তো একটা সময় তার এই জার্নি শেষ হলো, তিনি পৌঁছলেন তার জায়গা মতো এবং তিনি বাস থেকে নামলেন। তো নেমে দেখলেন যে বাস চলে যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, সেখানে থেকে আর বাস মুভ করবে না। রাত হয়ে গেছে, গভীর রাত, ঝিঝি পোকা ডাকছে। তিনি তার হাত ঘড়ির দিকে তাকালেন, দেখলেন হাত ঘড়ি বন্ধ হয়ে আছে। তো সেই সময় ঘড়িগুলো হচ্ছে চাবি দেওয়া ঘড়ি। তো তিনি খুব চেষ্টা করলেন থাবা দিয়ে ঘড়িকে চালাতে, দেখলো কাটা অন হচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো ভাবলেন হয়তো পানি টানি লাগছে, বাট এটাকে তো এখন চালানোর কোনো উপায়ও নেই, আর এটা টাইম যে ঠিক করবেন সেই উপায়ও নেই তার কাছে। তো যাই হোক, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে সামনে গেলেন, দেখলেন এক সারি দোকানপাট পুরো আপনার ঝাঁপ বন্ধ করে রাখছে, মানে অলরেডি তখন ক্লোজড। এরপরে তিনি দেখতে পাচ্ছেন যে রাস্তা চলে গেছে সামনে, এবং সেই রাস্তা একেবারে যে ভেতর দিকে গেছে, বোঝা যাচ্ছে যে এইবার গ্রামগঞ্জ কিছু নাই, সামনে গাছগাছালির সারি। তো তিনি ভাবছেন যে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, মানে তিনি যখন এখানে হাঁটছেন তখন বৃষ্টি থেমে গেছে এইখানকার। তিনি দেখতে পাচ্ছেন যে গাছগুলো ভেজা, এবং সেই কালচে গাছের গুঁড়িতে পানি লেগে আছে, সেই পানি নিয়ে পড়ছে গাছ থেকে, একেবারে ভিজে গাছের নিচের দিকে যাচ্ছে। তো তার সাথে ফ্ল্যাশ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট জেলে তিনি দেখছেন রাস্তা, ভেজা রাস্তা এবং জঙ্গলের মাঝের রাস্তা। এখানে কিন্তু বনাঞ্চল, চারিপাশে বনের মতো পুরা। তো তিনি বোঝার চেষ্টা করছেন যে আমি যদি হাঁটা দিই, এখানে দোকানপাটের মধ্যে থাকলে তাও তো একটা ইসের মধ্যে থাকলাম। সেই দোকানপাট বলতে সেই দোকানপাটে কিন্তু লাইট জ্বলছে না, দূরে একটা তাদের দোকানের থেকে বেশ খানিকটা দূরে একটা ল্যাম্পপোস্ট আছে, এবং সেই ল্যাম্পপোস্টে একটা বাল্ব লাগানো। সেই বাল্বটাও কোনো আমাদের শহুরে বাল্ব না, ওই লাল লাইট একটা লাগানো আছে, এবং সেটাকে শেড দেওয়া। এটা সম্ভবত সেখানকার সেই অঞ্চলের বাজার কর্তৃপক্ষ লাগাইছে আর কি, সেটার আলো কিছুটা আসতেছে ওখানে সেটার জন্য। তো একবার ভাবছেন যে আমি যদি বাজারে বসে থাকি সারা, এর মধ্যে বৃষ্টি নামলে তো ভিজে যাব, আর যাওয়া হবে না। আর আমি যদি রওনা দিই এই বনের রাস্তা দিয়ে, তাহলে আমি কিভাবে পৌঁছাবো? আবার ভয়ও লাগতেছে, কারণ ওই যে বললাম তখনকার বনাঞ্চল ছিল নিবিড়। তো তিনি ভাবতেছেন যে সামনে তারও নিবিড়